এক সুদর্শন যুবকের বাইকে ওঠার অভিজ্ঞতা প্রিয়তার এই প্রথম। আর এই যুবকটিও নাকি তার হবু বর। অভি যখন নির্বিকারে বলল, বাইকে ওঠো প্রিয়তা, মৃদু ভূমিকম্পনে কেঁপে উঠেছিল প্রিয়তার দুর্বল হৃদয়। কোণঠাসা হয়ে উঠল মন। এক মুহূর্তে ইচ্ছা করেছিল সমস্ত রাগ দুঃখ ক্ষোভ ভেঙে ছেলেটাকে জড়িয়ে ধরতে। কিন্তু কেন করবে সে এমন? এই যে 2-3 দিন কেটে গেল, অভি কি একবারও প্রিয়তাকে সরি বলেছে? একবারও দুঃখ পেয়েছে মনে মনে? সরি তো দূরের কথা, প্রিয়তার ধারণা এই মানুষটা হয়তো অনুতপ্তই হয়নি। অথচ শুধু অভিই জানে প্রিয়তাকে নিয়ে সেদিনকার নিষিদ্ধ কল্পনার জন্য সেই খারাপ ব্যবহারটা কতটা তাকে বিদ্ধ করেছিল। অনিচ্ছা সত্ত্বেও বাইকে উঠে বসলো প্রিয়তা। অন্যমনস্কতার জন্য ওঠার সময় চেপে ধরলো অভির কাঁধ। অভি হাসলো অগোচরে। বাইক স্টার্ট দিল। প্রিয়তা মাঝখানে রেখেছে চীনের মহাপ্রাচীরের মতো দূরত্ব। অনায়াসেই এখানে এসে একটা নাদুস নুদুস মানব বসতে পারবে। অভি ভুরু কুঁচকালো, পিছে মাথা ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, মাঝখানে চীনের মহাপ্রাচীরের মতো বাংলাদেশের মহাপ্রাচীর স্থাপন করার পরিকল্পনা আছে নাকি? থাকলে বলো, প্রধানমন্ত্রীকে সংসদে অধিবেশন করার জন্য আহ্বান জানাবো তাহলে। অভির সূক্ষ্ম অপমানটা গায়ে গরম তেলের মতো ফটাফট শব্দ করে ফুটে উঠল প্রিয়তার। বৈরাগ্য অনুভূতি বিদ্ধ করলো তাকে। চোখ ছোট ছোট করে বলল, ফালতু কথা বন্ধ করে বাইক স্টার্ট করুন। ভেবে দেখো, এর আগেও পড়ে পড়ে মাথা ফাটিয়ে ডিপার্টমেন্টে একাকার করেছ। আবার পড়ে হাত পা ভাঙলে এখানেই এতিম শিশুর মতো ফেলে চলে যাব। রিরি করে উঠল প্রিয়তার আত্মসম্মানের টইটম্বুর মন। নিজের কথা বজায় রাখার জন্য এক চুলো অভির কাছে ঘেঁষে বসলো না। অভি হতাশ হলো। এই মেয়েকে বশে আনতে বেগ পেতে হবে। অদ্রির থেকে ভালোই মিলিটারি ট্রেনিং নিয়েছে। অভির মাঝে মাঝে রাগ হয় অদ্রির প্রতি, অসহ্য ধরনের রাগ। গল্প উপন্যাসের শালী সাহেবার মতো এই মানবীর মোটেও দুলাভাইয়ের ভক্তের অস্তিত্ব নেই। একে যে বিয়ে করবে তার জীবনটা একেবারে খণ্ডযুদ্ধে জর্জরিত হয়ে থাকবে, এটা নিশ্চিত। প্রিয়তার থেকে দৃষ্টি সরিয়ে বাইক চালানোতে মগ্ন হলো অভি। প্রিয়তা হাঁপ ছাড়ল। অভি বিনা বাক্যে মেনে নেবে তা তো ভাবতেও পারেনি। চট্টগ্রামের এলোমেলো পথ ধরে ছুটে চলেছে বাইকটি। পথের বাঁকে বাঁকে চোখ পড়ছে ভুতুড়ে ধরনের পুরানো সেই ঐতিহ্যবাহী তরুগুলো। প্রিয়তার খেয়াল হলো পথটা একটু বেশি আঁকাবাঁকা। বারবার সামনের দিকে ঝুঁকে পড়ছে। দ্রুত যাচ্ছে বাইক। প্রিয়তার নিজেকে সামলাতে হিমশিম খেতে হলো। এভাবে থাকলে নির্ঘাত সে পড়ে যাবে পেছন দিয়ে। অভিকে ধরার চিন্তা এলেও তা দ্রুত মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। আচমকা রাস্তার মাঝে ব্রেক আসাতেই প্রিয়তার সাথে সাথেই ধাক্কা খেল অভির পিঠের সাথে। ভয়ে খামছে ধরল প্রিয়তা অভির কাঁধ। অভি তারপর বলল, আগেই বলেছিলাম, এবার বুঝলে তো? পুলকের ধারণা আসলেই সঠিক ছিল। সে যে একেবারে বউ নিয়ে হাজির হবে এটা নিয়ে কোনো প্রতিক্রিয়াই করেনি কেউ তেমন। যেন সবাই আগেভাগেই জানতো পুলকের দ্বারা সবই সম্ভব। সাখাওয়াত ভিলাতে যখন সে ঢুকলো, প্রথমেই মুখোমুখি হলো মানিকের মার। আর তাকে দেখিয়ে হাসি মুখে বলল, মানিকের মা, এই দেখো আমার সুন্দরী গিন্নি সাহেবা। তখনই হাতে থাকা থালা বাংলার ছবির মতো করে ঝনঝন শব্দ করে পড়ে গেল নিচে। কাকের গলা হিসাবে এই লেনে মালিকের বাবারই মাছ ছোটা বুয়ার বেশ সম্ভ্রম আছে। সে আহাজারি করে কণ্ঠে বলল, হাই হাই, ভাবিরা কই গো আপনারা? ও খালাম্মা দেহেন, আপনার ভাইগনা বিয়া কইরা বউ লইয়া আইছে। মানিকের মার ধারণা ছিল অন্য 4-5টা পরিবারের মতো বজ্রপাত পড়বে সাখাওয়াত ভিলাতে এবার। সবাই মিলে খুবই গম্ভীর সমাবেশ শুরু করবে, বিচারে আসবে। তবে সে ভুলে গিয়েছিল এই বাড়িতে এমন কিছুই কখনোই হয় না, কারণ নাটক এখন এখানকার নিত্যদিনের রুটিন। প্রিয়তার দাদি যখন দেখলো তার ছোট্ট করে ওহ প্রতি উত্তর করে বিরক্তির সুরে বলেছিল, বউ লইয়া খাম্বার মতো দাঁড়াইয়া আছোস কেন বেটা, ভেতরে বয়। যখন প্রিয়তা আর রুদ্র অদ্রির বাবার অফিসের ফোন পর্যন্ত গড়ালো, তবে তারাও এতটাও হতভম্ব না যতটা প্রিয়তা, অদ্রি আর রুদ্র হয়েছিল।
রুদ্রর বাবা শুধু থমথমে গলায় বলেছিল, বেকার থেকে বিয়ে করার খুব শখ হয়েছিল মশায়ের, তাই না? আমিও দেখব কতদিন পা তুলে আরামে বসে খাস। অপমানটা হজম করে নিল পুলক। খালার এই বড় ছেলের কাছ থেকে এমন শাসানো কথা শোনাটাই স্বাভাবিক, বরং স্বাভাবিকভাবে মেনে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বললেই অস্বাভাবিক হয়ে দাঁড়াতো। প্রিয়তা বসে আছে সোফার এক কোণে। কিছুক্ষণ আগেই অভির সাথে ফিরে এসেছে বাড়িতে। বউ আদর করা হচ্ছে এখন তিথিকে। প্রিয়তার মা আর চাচি মিলে তিথির সাথে শুরু করেছে বাজারের গল্প। মানিকের মার মুখ যেন ভার। আসন্ন ঝগড়াঝাটির কথা ভেবে মনে মনে পুষে রাখা নিষিদ্ধ আনন্দটা চরমভাবে ব্যর্থ হওয়ার মুখ পুদিরাম পাতার মতো যেন চুপসানো। প্রিয়তা ডান দিকে তাকালো। অভি বসে আছে অরিনের পাশে। কি নিয়ে কথা বলছে বোধগম্য হলো না। অরিন প্রিয়তার ছোট বোন হলেও প্রিয়তার মতো না। পড়াশোনায় ভালো, তবে কথা জমাতে বেশি ভালোবাসে। এখন অভির সাথে এই তরুণী কি বিষয়ে আলাপ করছে কে জানে। দাদি তখন বলল, এই প্রিয়তা, অভির জন্য শরবত নিয়ে আয়। নাচ জামাইটা কখন থেকে এইভাবে বসে আছে। প্রিয়তা অপ্রস্তুত হলো। দাদি অভিকে নাচ জামাই বলাতেই নিজের কাছেই নিজেরই অন্যরকম ঠেকলো। তাকালো সে অভির দিকে, চমক খেলো। অভি তার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। ঠোঁটে চাপা হাসি, চোখে কাজ করছে কৌতুক। প্রিয়তা বুঝতে পারল না অভির এই আমূল পরিবর্তনের কারণ। নতজানু হয়ে সে শরবত বানিয়ে নিয়ে এলো, এগিয়ে দিল অভিকে, বলল, এই নিন। অভি নিল। এক ঢোক গেলার পর সব প্রশ্নে তাকালো প্রিয়তার দিকে। ভুরু কুঁচকে বলল, শরবতে লবণ দেওয়া হয় জানতাম না তো। নয়ন জোড়া বিস্ফোরণে ফেটে পড়ল প্রিয়তার। লবণ মানে? অভির ব্যবহারে অন্যমনস্ক হয়ে শরবত বানানোর সময় সে কি সত্যি সত্যি চিনির বদলে লবণ দিয়ে দিয়েছে? প্রিয়তার চাচি শুনে ফেলল এই কথা। প্রিয়তাকে চোখ পাকিয়ে বলল, শরবত বানানোর সময় মন কি চাঁদে তুলে রেখেছিলে প্রিয়তা? সে শরবতের গ্লাস নিয়ে নিল অভির থেকে, সলজ্জা নিয়ে বলল, একটু অপেক্ষা করো অভি বাবা, ও হয়তো খেয়াল করেনি, আমি বানিয়ে আনছি। প্রয়োজন নেই আন্টি, আপনি শুধু এক গ্লাস পানি দিন, আমাকে যেতে হবে একটু দ্রুত। অগত্যায় প্রিয়তাকে দিয়ে পানি পাঠালো বড় আম্মু। অভির কাছে যাওয়ার পূর্বে প্রিয়তাকে শাসানো গলায় বলল, আর কোনো অকাজ করিস না কিন্তু। তোর মা এখনো খেয়াল করেনি তুই শরবতে চিনির জায়গায় লবণ দিয়েছিস। জানলে সবার সামনেই ধমকে বাড়ি তুলতো মাথায় একেবারে। এখন পানির গ্লাস দিয়ে চুপচাপ যা ছেলেটার কাছে, তাকে দরজা পর্যন্ত গিয়ে বিদায় দিয়ে আসবি, বুঝলি? হুম, যা তাহলে। দরজার কাছে অভিককে দিয়ে আসার সময় অভি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে ধরিয়ে দিল প্রিয়তার হাতে। প্রিয়তা হতভম্ব হলো, বলল, এটা কি? চেনো না? এটা বাদাম। বাদাম দিলেন কেন? অপ্রস্তুত হয়ে বলল প্রিয়তা। অভি তৎক্ষণাৎই উত্তর দিল না। গেটের বাইরে ভিড়ানো বাইকে বসে পড়ল। প্রিয়তার দিকে তাকিয়ে দিল গা জ্বালানো হাসি। বলল, বাদাম খেলে বুদ্ধি খোলে ম্যাডাম, তোমার বুদ্ধি সহ মাথাটাও খুলবে। যখন তখন অন্যমনস্ক হয়ে তাহলে চিনির জায়গায় লবণ দিতে পারবে না? বিয়ের আগে নিজের ফ্যামিলির মান ইজ্জত লুটালেও বিয়ের পর আমার মান ইজ্জত লুটার চিন্তা ভাবনা করতে পারবে না। প্রিয়তা তিরিক্ষি মেজাজে তাকালো অভির দিকে, বলল, আপনিও আমায় বিয়ে করার চিন্তা ঝেড়ে ফেলে দিন। আপনাকে বিয়ে আমি করব না, কিছুতেই করব না। বিয়ে না করার জন্য যা করার সবই আমি করব। আর তোমাকে বিয়ে করার জন্য আমার যা যা করা দরকার সেগুলো সবটাই আমি করব। বুঝলে মিস তাহমিনা প্রিয়তা? সো অভিমানী মন নিয়ে আমায় ইগনোর করা যেমনটা তুমি করতে পারবে না, তেমনি অদ্রির সাথে পাকিস্তানি স্বৈরাচারী পদক্ষেপও নিতে পারবে না। অভি তার থেকেও 2 ডিগ্রি উপরে। হ্যাভ এ নাইস ডে। শুকনো কাগজের মতো হয়ে গেল প্রিয়তার তিরিক্ষি মুখ। হতভম্ব দৃষ্টি এড়াতে পারল না। অভি তখন চলে গিয়েছে দৃষ্টি সীমানার বাহিরে। লেন এখন নীরব, কোলাহলবিহীন। প্রিয়তা অদূরে দাঁড়ানো দেবদারু গাছের দিকে তাকানো। সেও যেন বিদ্রূপ করে বলছে, আশ্চর্য হচ্ছ কেন প্রিয়তা, ধৈর্য ধরো। আজ অভি ভয়াবহ দুটো কথা বলেছে, কাল চুমুও খেয়ে ফেলতে পারে। অল দ্য বেস্ট। মাঝরাতের বর্ষণকে বলা হয় প্রেমের বর্ষণ।
এই সময় প্রকৃতি হয়ে যায় স্নিগ্ধ। চট্টগ্রামের মতো এলোমেলো পাহাড়ি শহরে সেই মুগ্ধতা যেন আরো চনমনে হয়ে ওঠে। বাতাসে হাসনা হেনার মতো প্রেমের ঘ্রাণ। প্রিয়তা নিভে যাওয়া আলোর মতো বারান্দায় দরজা ঘেঁষে দাঁড়িয়ে রইল। ঘড়ির কাঁটা 12টায় হানা দিয়েছে। পেছনের খাটে স্তব্ধ মূর্তির মতো বসে থাকা রুদ্র আর অদ্রি। অরিন নেই। সে পাশের রুমে গলা ফাটিয়ে ত্রিকোণ মূর্তির সূত্রগুলো মুখস্থ করছে। কানে আসছে সেইগুলো প্রিয়তার। নীরবতা কাটিয়ে হঠাৎ অদ্রি বলল, অভিভাবক সেদিন তোকে এত ভয়াবহ কথাগুলো বলে গেল, আর তুই জানাচ্ছিস এখন এইগুলা? প্রিয়তা অবনত হলো, সবিনয়ে বলল, এগুলো আর যাই হোক, তোকে বলার মতো কিছু না অদ্রি। তোকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভয় পাই। পরে দেখা যাবে। এলাকার সদ্য ফুটে ওঠা বাচ্চারাও জানবে সেদিন উনি আমায় কি কি বলেছিল। এমন কটূক্তি শুনে নাক ফোলালো অদ্রি। রুদ্র হাসল, বলল, যাক, কাহিনী দেখি টান খেলো মাম্মা। অভি ভাইয়ার মতো মানুষও পোল্টি নিল। কত না বলতি বেটায় ঘাড় তেড়া, নাকের ডগায় ইগো, কথা বলে না, হাসে না। আর সেই বেটাই এখন তোকে যেইভাবেই হোক বিয়ে করবে বলে পণ করেছে। পুরাই জোস। তোর জোসের মাথা মুন্ডু। শোন রুদ্র, আমি এই অদ্রি থাকতে প্রিয়র বিয়ে এই ঘাড় ধাড়ার বেটার সাথে কিছুতেই দেব না। তার সুদর্শন রূপ তুই ধুয়ে খা। কি পেয়েছেটা কি ওই শালাই? ইচ্ছে হলে সবার সামনে অপমান করে বেড়াবে, আর ইচ্ছে হলে ধরে বেঁধে বিয়ে করবে। মেয়েদের কি এরা মানুষ মনে করে না? তোরে কি বলবো, ছেলে মানুষদের জাতই হচ্ছে ছুচ্ছার জাত। একজন দিয়ে জীবনেও এদের পেট ভরে না। আজ আমাদের পিওরে তুল তুলে তুলে রেখে ঠিকই তোর মতো অন্য মেয়েদেরকে টাঙ্কি মারবে। অদ্রি ছেলে বিদ্বেষী মনে এবার হানা দিল ইতিহাসের রমণীদের মতো বিদ্রোহ। আর অদ্রির প্রকোপে সায় দিল প্রিয়তাও। রুদ্র হাজারটা বোঝানোর পরও প্রিয়তা কেন যেন সবকিছু ধাতস্থ করতে পারল না। অদ্রি এবার বলল, শোন প্রিয়, আমি অভি ভাইয়ার ব্যাপারটা বুঝে শুনেই বলছি। অভি ভাইয়া ছেলে হিসাবে পারফেক্ট, বাট তোর জন্য না। যেই বেটায় আমার জানুকে সবার সামনে ধমকে বেড়াবে তার সাথে কিছুতেই আমি বিয়ে দিতে দিব না। দরকার হলে বিয়ের দিন তাকে কিডন্যাপ করে বস্তায় ভরে পানিতে ফেলে দিয়ে তার বন্ধু অন্তুর সাথে সুখের সংসার করব, তবুও না। এভাবে কথা বলতে বলতে কেটে গেল সময়। অদ্রি এখন যত সাহস দেখাচ্ছে, অভির সামনে তা এক চুলও পারবে না, এটা রুদ্র প্রিয়তা দুজনেই ভালো মতো জানে। প্রিয়তা এবার পাশের রুমে গেল। দেখলো অরিন পড়ছে এখনো গভীর মনোযোগে। তারই পাশের রুমে যে ওরা তিনজন বিরাট আলোচনার পর্ব শেষ করলো, তার কোনো হদিশ নেই। প্রিয়তা ঢুলু ঢুলু হয়ে বলল, কিরে, ঘুমাবি না? এই তো আসছি। রুদ্র ভাইয়া চলে গিয়েছে? হুম, ও এতক্ষণে ঘুমিয়েও গেছে মনে হয়। অদ্রি আপু কোথায়? আমি ওই রুমে পড়লে তো আপুর আর তোমার প্রেমের আলাপ ভালো মতো হতো, তাই তো এই রুমে এসে পড়ছি রাতে। সেদিন কোন ছেলের সাথে নাকি কথা বলছিলে? আমি তখন টেবিলে বায়োলজি পড়ছিলাম। এসে কি ধমক বলল, বায়োলজি এইভাবে চিল্লিয়ে পড়বি না আমার সামনে। অরিনের অভিমানী কণ্ঠে হেসে দিল প্রিয়তা। বলল, আরে ওর কথা, এখন বই রেখে ঘুমাতে যাই। সন্ধ্যার পর থেকে দেখছি পড়েই যাচ্ছিস। এইচএসসিতে গোল্ডেন পাইতে চাইলে পড়বি, ভালো কথা। এই জন্য নিজেকে এত হেয়ালি করবি? আরে কাল পরীক্ষা আছে স্কুলে। বিকালে তিথি চাচির সাথে গল্প করার সময় তো মনেই ছিল না এ কথা। জানলে এমন হতো না। লাইট অফ করে নিজেদের রুমে ঢুকলো দুজনে। অদ্রি ঘুমাচ্ছে মরার মতো। ঘুমের মাঝে ভূত ভূত বলে চেঁচিয়ে উঠছে। বৃষ্টির গতি কমেছে। পরিবেশ এখন শীতল স্যাঁতসেঁতে। অরিন বলল, আপু, ঘুম আসছে না। তোরও কি অদ্রির মতো প্রেম প্রেম পায় নাকি? কি যে বলো, আমার 2 দিন বাদে পরীক্ষা, আর এইসবের সময় দিব ভাবছো? আচ্ছা শোনো না, তোমার এরকম ফিলিংস হয় না? কিরকম? এই যে প্রেম প্রেম টাইপ ফিলিংস, এর মাঝে মধ্যে অভি ভাইয়ার সাথে হয় না লুকোচুরি করো? প্রিয়তার মনে বিস্ফোরণ ঘটল। অরিন তো এমন মেয়ে নয়। তাহলে এইসব কে বলছে? তুই কি মিথি নামের কাউকে চিনিস তোর স্কুলের? চিনব না কেন, তুমিই তো ওকে পড়াও। ওর থেকে 10 হাত দূরে থাকবি। কেন যেন মনে হচ্ছে ওর ভাইরাস তোর মাথায় ঢুকেছে। অরিন চোখটা ছোট ছোট করে ফেলল। বুঝলো প্রিয়তা খানিকটা রেগে গেছে এই কথায়।
ওর আগেই বোঝা উচিত ছিল প্রিয়তা অমন মেয়ে না। অদ্রি আপুর সাথে উঠে বসেও প্রিয়তার মধ্যে একটা ব্যাপারও আসেনি। অরিন জড়িয়ে ধরলো আপুকে, বলল, আচ্ছা সরি, আর জীবনেও এমন প্রশ্ন করব না। এখন চুলে বিলি কেটে দাও তো। প্রিয়তা হেসে আনমনে চুমু খেলো অরিনের কপালে। নন্দলাল সড়কে তুমুল ভিড়। স্কুল ছুটি হওয়াতে হুড়মুড় করে বেরোচ্ছে ছেলেমেয়েরা। কাঠফাটা রোদ, বীভৎস বাতাস। প্রিয়তা অপ্রতিভ হলো। ঘেমে নেমে একাকার হলো বেগুনি সুতির জামা। গাছের শুকনো পাতার ফাঁক ফোকরে হানা দিয়ে আসা রোদ পড়ছে মুখে আর বাদামি চোখের ওপর। ঠোঁট জোড়া জিভ দিয়ে ভেজালো বার কয়েক। তিক্ত লাগছে সময়। না, মিথির তো বের হবার নামই নিচ্ছে না স্কুল থেকে। জীবনে যতগুলো স্টুডেন্ট পড়িয়েছে, এই এক মিথিকে পড়িয়ে ওর জীবনের কষ্ট বেড়ে গেছে রেল ইঞ্জিনের ধোঁয়ার মতো করে। আজ সকালে মিথির মা ফোন দিয়ে প্রিয়তাকে বলেছে স্কুলের অপোজিটে বইয়ের দোকান থেকে ওর একটা বই কিনে দিতে। 3 দিন ধরে তিনি মিথিকে তাড়া দিচ্ছেন, অথচ মেয়েটার কোনো রা শব্দ নেই। বেশ কিছুক্ষণ পর এলো মিথি। প্রিয়তাকে দেখে দাঁত কেলিয়ে হাসি দিল। বই কিনতে সময় চলে গেল আরো। তারপর মিথি হাহাকার কণ্ঠে বলল, ও আপু, একটা পেস্ট্রি টেস্ট্রি খাইয়ে দাও না, ক্ষুধায় পেটে ইঁদুর ডিস্কো ডান্স করছে। প্রিয়তা ওকে নিয়ে মোড়েরই একটা শপে গেল। কিনে দিল চকলেট মিনি সাইজ কেক। তবে সেখানে গিয়ে আরো অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শান্তনু প্রিয়তাকে দেখে খুশিতে চেঁচিয়ে বলল, আরে বৌমণি! কেঁপে উঠল প্রিয়তা। পেছনে ফিরে হতভম্ব হলো। শান্তনু দাঁড়িয়ে আছে, নাদুস নুদুস শরীরের পেছনে ঝোলানো স্কুল ব্যাগ। গালগুলো লাল হয়ে আছে রোদ্রে দৌড়াদৌড়ির কারণে। পাশে দাঁড়ানো তার হবু শ্বশুর মশাই, ওরফে নুরুল স্যার। সব সময়ের মতো ফর্মাল লোক, চোখে চশমা, ভদ্রলোক, রাগী মানুষ। কলেজে পড়াকালীন সকল ছাত্রছাত্রীরাই তাকে গম্ভীর বলে চিনত। তবে প্রিয়তা তাকে দেখে তার ঠোঁটে প্রাণবন্ত একটা হাসি। ঘটনা এখানেই শেষ হলেও পারত, তবে প্রিয়তার ভাগ্য এখন চলমান উপন্যাসের পাতার মতো। অবাকতার রাজ্য হানা দিতে না দিতেই শপের দরজা দিয়ে ঢুকলো অভি। তার চোখের সানগ্লাস ইতিমধ্যে খুলে শার্টে ঝুলিয়ে রেখেছে। বিস্ময় ভাব অভির চোখে মুখেও, তবে তার চেয়ে বেশি রম্য হাসি। মিথি খুশিতে গদগদ হয়ে বলল, বাব্বা, পুত্রবধূর ঠিকানা পেয়ে একই সাথে শ্বশুর, দেবর, বর সবগুলোই উড়ে এসে জুড়ে বসেছে। কাজী ডাকো আপু, এক্ষুনি বিয়ে সেরে ফেলো। এই মুহূর্তে স্মরণীয় করে রাখতে হবে বিষয়টা। সাক্ষী না হয় আমিই থাকবো। মিথির কথাটা বলতে দেরি, ঠাস করে মেয়েটার মাথায় বাড়ি মারল প্রিয়তা। মিথির খুশিতে ঝুমঝুম করা মুখ নত হয়ে গেল। ঘটনাটি ঘটেছে কয়েক সেকেন্ড, তাই প্রিয়তা, নুরুল স্যার ওরফে শ্বশুর মশাই এবং তার বাতাসে ফুলে ওঠা বাচ্চা দেবর তা দেখতে পারেনি। প্রিয়তা গম্ভীর কণ্ঠে বলল, কেক খাওয়ার শব্দ ছাড়া তোমার মুখে যেন আর কোনো শব্দ না শুনি। মিথি আর চোখে তাকালো। গদগদ করা মুখ এখন নিকষ কালো। হিম ধরা গলায় বলল, তুমি খুব খারাপ আপু। কই তোমার বিবাহের সাক্ষী হতে চেয়েছিলাম, আর তুমি সবাইকে সাক্ষী রেখে আমায় মারলে। পরে যদি আমার সাহায্যের দরকার পড়ে, আমার অনলাইন প্রেমিকদেরকে কসম করে বলছি, জীবনেও তোমায় হেল্প করব না। প্রিয়তা কঠিন চাহনি দিল, তবে কিছুই বলল না। হবু শ্বশুর মশাই ইতিমধ্যে এগিয়ে আসছেন। প্রিয়তা অবশ্য সব্যস্ত হয়ে বলল, আসসালামু আলাইকুম। ভদ্রলোক আরো হাসলেন। এই জন্য হয়তো প্রিয়তাকে এত পছন্দ করেন তিনি। আজকালের মেয়েরা সালাম দেওয়া তো দূরে থাক, বড় কেউ এলে তাদের সম্মানার্থে একটু তো দাঁড়াতেও লাগে, তাও জানে না। অথচ প্রিয়তা সেই দিক একেবারেই অন্যরকম। কলেজে পড়াকালীন সময় প্রিয়তাকে তিনি যখন দেখেছিলেন, তখনই বুঝেছিলেন ভদ্রতার শিক্ষায় এই মেয়ের চূড়ান্ত। নুরুল স্যার প্রত্যুত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা প্রিয়তা? এই সময় এভাবে তোমার দেখা পাবো আশা করিনি। প্রিয়তা একটু একটু করে চোখ বাঁকিয়ে অভির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। বাবার বাধ্যগত ছেলে অভির ঠোঁট কোলে এক প্রখর প্রগাঢ় হাসি, চোখে মুখে খেলা করছে কৌতূহলতা। প্রিয়তা অবনত হলো, বিভ্রান্ত হলো অভির এমন কার্যকলাপে। ভদ্রলোককে বলল, আসলে আমার স্টুডেন্ট মিথিকে কেক খাওয়াতে নিয়ে এসেছিলাম এখানে।
বলেই সে তাকালো মিথির দিকে। মিথি দুই গাল হেসে তাকে অভিবাদন জানাতে যাবে, তখনই চতুরতার সাথে মিথির হাত চিমটি দিয়ে লাল করে দিল প্রিয়তা। চোখ গরম করে ইশারায় বলল সালাম দিতে। মিথির সাথে সাথেই থতমত হয়ে হাসার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। বিভৎস মেয়ে, সালাম কিভাবে দিতে হয় সেই আক্কেলটাও পর্যন্ত মিথির কিশোরী মাথায় নেই। তবুও অভিভূত হলেন নুরুল স্যার। বললেন, বাহ, স্টুডেন্ট দেখি তোমার মতোই ভদ্র বিনয়ী প্রিয়তা। কথায় আছে, গুরু যেমন শিষ্যও তেমন। প্রিয়তার শুকনো কেশে উঠল, মনে মনে অত্যন্ত কুৎসিত গালাগাল দিল এই বিশ্রী প্রবাদের করার কারণে। নুরুল স্যার যদি জানতো এই সুন্দরী কিশোরী পেকে ঝুরঝুরে হয়ে গিয়েছে, এতক্ষণে মাথায় হাত দিয়ে বসে থাকতো। শান্তনু এগুলো প্রিয়তার দিকে বলল, এই আপু, তোমার কি আমার কথা মনে পড়ে না? আগে তো কত আসতে আমার সাথে গল্প করতে, খেলা করতে, আর এখন তো তোমায় খুঁজেই পাওয়া যায় না। প্রিয়তা বলল, আরে সময় পাই না শান্তনু, একদিন আসবো সময় করে। ভদ্রলোক নিজের ছোট ছেলের জন্য বেকারি থেকে পেস্ট্রি কেক আর বাড়ির শুকনো খাবার হিসাবে টোস্ট বিস্কিট নিলেন। প্রিয়তা চট করে মনে পড়ল বিস্কিট নেওয়ার কথা। ফুপি নিতে বলেছিল টুসি রুসির জন্য, কিন্তু এখন নিলে ব্যাপারটা কটু দেখায়, বিধায় আর নিল না। পুরোটা সময় বাবার আদর্শ ছেলে হয়ে রইল অভি। ভয়ে হোক বা সম্মানেই বাবার সামনে প্রিয়তার সাথে টু কথাও পর্যন্ত বলল না। মেয়েটার সাথে কথা বলার জন্য মনে ঝড় উঠলেও সে হয়ে রইল সাগরের ন্যায় স্থির। মিথি বেরোলো প্রিয়তাকে নিয়ে বেকারি থেকে, বের হলো অভিরাও। নুরুল স্যার বললেন, এত ব্যাগ নিয়ে যেতে পারবে? প্রিয়তা দুই হাতে ভরপুর ব্যাগের দিকে তাকালো। আজ সকালেই মিথির মা এগুলো দিয়েছেন প্রিয়তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। মিথির গ্রাম থেকে কি দেওয়া হয়েছে কে জানে। প্রিয়তা বিনয়ী হয়ে বলল, সমস্যা নেই স্যার, মিথি আছে তো, একটা রিকশায় চেপে বাসায় যেতে পারলেই হবে। লাফিয়ে উঠল মিথি, খপ করেই বলল, কি হলো আপু? আমার তো কোচিং আছে, আমি তোমার সাথে এত নাদুস নুদুস ব্যাগ নিতে পারবো না। ডাহা মিথ্যা কথা। প্রিয়তা রাগে থমথমে হয়ে গেল এবার, তবে কিছু বলতে পারল না। নুরুল স্যার তারপর গম্ভীর হয়ে একবার দেখে নিলেন অভিকে, তারপর বলেন, ওকে বাসায় দিয়ে আয় অভি। প্রিয়তা এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। কিছু বলার আগে বাধ্য ছেলের মতো একটা রিকশা ডাকলো সে। প্রিয়তা তাকালো মিথির দিকে করুণ চোখে। মিথি রাজ্যজয়ী হাসি হেসে চলে গেল। চোখেই জানান দিল এটাই হলো প্রিয়তার তার মাথায় বাড়ি দেওয়ার শাস্তি। প্রিয়তা হতাশার শ্বাস ছাড়ল। সময় সবারই এক সময় আসে, তখন সে জিতলেও এখন মিথি জিতল। হতাশায় আষ্টে পৃষ্ঠে ডুবু ডুবু জল খাওয়ার আগেই প্রিয়তাকে রিকশায় উঠতে বলল অভি। ব্যাগগুলো হাতে নিয়ে সযত্নে রেখে প্রিয়তার পাশে বসে পড়ল। অন্য রিকশা নিয়ে বাড়ির দিকে চলে গেল নুরুল স্যার। অভি পাশে বসা মাত্রই প্রিয়তা অস্বস্তিতে গাঢ় হয়ে বসে রইল। ভর দুপুরে তপ্ত গরমের খেলা, পুরো সড়ক নীরব। আজ সময় যেন খুব দীর্ঘ আর ধীর গতির মনে হচ্ছে। অভি পাশে আধা ঘন্টা ধরে বসে থাকা প্রিয়তার মনে হচ্ছে রিকশা বুঝি বহু সময় ধরে চলমান। এর মধ্যে অভি কথা বলল না কোনো, শুধু নীরবে সশব্দ করে রইল। তবে এখন আচমকাই বলল, বাচ্চা মেয়েটাকে খামোখা মারলে কেন তখন? আপনি দেখেছেন? প্রিয়তা চমকে গেল। অভি হাসল, বলল, বাবা আর শান্তনু ছাড়া আমি মনে করি সবই দেখেছে সবাই। কথা খুঁজে পেল না প্রিয়তা। কি বলবে এখন সে? বলা উচিত যে মিথি কাজী ডেকে বিয়ের কথা বলেছে। জীবনেও না। যেই দিকে অভিকে দেখলে ওর লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, সেখানে এসব কথা বলাতে ও পারবে না। তাই চোখ রাঙা করে বলল, ও নিশ্চয় এমন কাজ করেছে যার জন্য আমি ওকে মেরেছি। সেটা আপনার না জানলেও চলবে কেমন? বাসায় দিয়ে আসার কথা, চুপচাপ দিয়ে এসে ভদ্র ছেলের মতো বিদায় নিবেন। কথাটা নিজেই বলে থেমে গেল প্রিয়তা। নিজের কাছেই কথাটি বিদ্ধ করলো তীরের মতো। এমনকি এক ধরনের ধারালো সংলাপ অভির সবার সামনে ছুঁড়েছিল। বলেছিল যে দেখতে এসেছো, দেখে চলে যাও। প্রিয়তার কষ্ট লেগেছিল খুব। অজান্তে কেঁদে কেটে ঘর একাকার করেছিল। এর জন্য অভিকেও তেমন কষ্ট দেয়নি। আর অদ্রি মিলে
ইউনিভার্সিটিতে ক্লাস, সব জায়গায় চোখাচোখি হওয়া মাত্রই নির্বিকারে তাকে এড়িয়ে যেতে থাকলো। আর আজ কি করলো সে? সেই একই কাজ করলো অভির মতো, শুধু পরিস্থিতি ভিন্ন। তবে প্রিয়তাকে অবাক করে দিয়ে অভি কোনো প্রতিক্রিয়া করলো না। শীতল চোখ নির্বিঘ্নে তাকালো প্রিয়তার দিকে। পথ নীরব, দুই ধারে সবুজে আচ্ছাদিত গাছপালা, পড়ছে হলদেটে আলোর ছটাক। অভি গম্ভীর কণ্ঠে বলল, বিদায় নিলে অনেক আগেই বিদায় নিতাম তোমার কাছ থেকে প্রিয়তা। বিদায় যেহেতু নেইনি, এর মানে কি বোঝো? প্রিয়তা ভিমড়ি খেল, কথা বলা ভুলে গেল, হৃদয়ে লাগিল তোড়পাড়। আমতা আমতা করে বলল, অভি আপনি? অভি হেসে দিল প্রিয়তার হতভম্ব মুখ দেখে। উজ্জ্বল গায়ের গড়নে লালচে আভার ছটাক, মোহনীয় আঁখিতে দগদগ করছে উত্তেজনা। মেয়েটা বোকা, অল্পতেই হতভম্ব হয়। তবে সেই দারুণ যখন কপালে, নাকে ঘামে শিশির বিন্দুর পানির মতো জমে, দারুণ লাগে নিশ্চিত। যদি আল্লাহ চাইলে কখনো ওদের বিয়ে হয়, এই রূপময়ী নারীকে শাড়িতে দেখে সে ঘায়েল হবে, শত সহস্র বার ঘায়েল হবে। অভি পকেট থেকে একটা চকলেট বের করলো, এগিয়ে দিল প্রিয়তার হাতে। প্রিয়তা তখনও বিস্ময়ে, বাকশক্তি হারিয়ে পরিস্থিতির কবলে। সে তাকালো হাতে থাকা চকলেটের দিকে, বিশাল বড় চকলেট। হয়তো অভি জানে প্রিয় এই দুর্বলতার কথা। অভির দিকে তাকিয়ে বলল, এটা কেন? অভি প্রতিউত্তর দিল না, বলল, মামা রিক্সা থামান। রিক্সা হঠাৎ থামিয়ে দিল মামা, বলল, এখানে নামবেন? অভি তাকে এগিয়ে দিল 20 টাকার নোট, বলল, চা খেয়ে আসেন মামা, বাকি টাকা রেখে দিয়ে নিজের কাছে, আমরা একান্তে একটু কথা বলবো। ভড়কে গেল প্রিয়তা। হয়তো রিক্সাওয়ালাও এমন ছেলে এহ জেন্দিগিতে সে দেখেনি। এমন একান্ত কথা তো আজকাল সিনেমা হলে, পার্কে, রেস্টুরেন্টে করা হয়, কিন্তু এভাবে রিক্সা একা রেখে চা খেতে বলাতে রিক্সাওয়ালার মন খচখচ করতে লাগলো। বলল, কিন্তু ভাইজান। আরে রিক্সা চুরি করব না মামা, আপনি যেতে পারেন নিশ্চিন্তে। কেন যেন ছেলেটাকে বিশ্বাস করলো রিক্সাওয়ালা। পান খাওয়া দাঁতে হাসি দিয়ে চলে গেল সে। প্রিয়তা ভয়ে সিটিয়ে গেল। একে তো ভর দুপুর, রাস্তায় একটা কুকুরও নেই, মানুষ তো দূরের কথা। একপাশে মোনালি পার্ক, তারই অপর দিকে বলাকা লেক। দুপুর হলেও ভ্যাপসা বাতাস আসছে সেখান থেকে। হলদে আলো আর সবুজের খেলায় অভির চোখ দেখে প্রিয়তার হৃদয়ে তোড়পাড় লাগলো পুনরায়। কিন্তু ভয়টাকে প্রকাশ্য রেখেই সে বলল, তাকে চলে যেতে বললেন কেন? অভি সেই কথার প্রতি উত্তর না দিয়েই বলল, আমার অপছন্দ করো তুমি? প্রিয়তা কথার উত্তর খুঁজে পেল না। মনে হলো কেউ গলা চেপে রেখেছে। কি হলো বলো? করতাম, চট করে বলল প্রিয়তা, বলেই বোকা বনে গেল। অভির চোখের অতলে এতটাই হারিয়ে গিয়েছিল যে সে খেয়ালই করেনি ব্যাপারটা। অভির চোখ প্রগাঢ় হলো, বলল, আর এখন? এখন পছন্দ করো? প্রিয়তা নিশ্চুপ, নিশ্চুপ আধারের স্তব্ধতার মতো। উত্তেজনা গ্রাস করলো তাকে। অভির বুদ্ধিমান চোখ চটপটে বুঝে নিল এর মানে, তাই চোখে খেলা করলো মাদকতা। হুট করেই সে এগিয়ে গেল প্রিয়তার দিকে। প্রিয়তা পাথর হলো, হারিয়ে ফেলল নিজের চটপটে বুদ্ধি। নিঃশ্বাস প্রগাঢ় হয়ে এলো, দ্বিধা নিয়ে বলল, কি করছেন? অভি দেখেছে প্রিয়তার ভয়ার্ত মুখ। এই মেয়েটা ভয় পায়, অল্পতেই একটু বেশি ভয় পায়। আজ তার কি হয়েছে সে নিজেও জানে না। শুধু ঘোর গ্রস্ত কণ্ঠে কানের কাছে ঝুঁকে বলল, সরি প্রিয়তা, রিয়েলি রিয়েলি সরি সেদিনকার মিসবিহেভের জন্য। কানে এসে ধাক্কা খেলো অভির উত্তপ্ত নিঃশ্বাস। কথাগুলো বেজে উঠল নূপুরের ন্যায়। থমকে আছে সময়। প্রিয়তার মনে হলো সে স্বপ্নে ভাসছে, একটা সুন্দর স্বপ্ন। অভি এখনো সরেনি প্রিয়তার কাছ থেকে। কথা না বলে তাকিয়ে থাকলো মেয়েটার দিকে। এই চোখ স্পষ্ট জানান দিচ্ছে অন্য কিছু, এমন কোনো গল্প যেটা মোহনীয়। এর নাম কি তাহলে? প্রিয় কাহন। আনমনেই আওড়ালো শব্দটা প্রিয়তা। অতঃপর আলতো হাসল। আজ মাসের 21 তারিখে এই হলদে ভর দুপুরটা সাক্ষী হয়ে রইল শুধু এক অপ্রেমিকের অভিমান ভাঙানোর গল্প হিসাবে। গেল আরো কয়েকটি বিকেল। তবে অভির সেই কাছে আসা, কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে তার প্রগাঢ় কণ্ঠে সরি বলা, এসবের কোনো কিছুই প্রিয়তা ভুলতে পারল না। প্রিয়তা আত্মজেদী মেয়ে,
সহজে কেউ তার মন কাড়তে পারে না, তবে তুমুল অপছন্দের এই একগুঁয়ে অভি কিভাবে যেন তার মন কেড়ে নিল। প্রিয়তার সাথেই অভির প্রেমে পড়বে, যারা ওর গল্প পড়ছে তবুও এই ভালোলাগা থেকে বিচ্যুত হবে না। সেই ঘটনার পর অভির সাথে সে কথা বলতে পারল না লজ্জায়। হয়তো পারবেও না। এখন মাসের শেষ সকাল। নিঃসন্দেহে সেটা সুন্দর। বিশ্ববিদ্যালয়ে এখন সেমিস্টার ফাইনালের প্রবল চাপ। ক্লাসের পর ক্লাস করে হিমশিম খাচ্ছে সবাই। রুদ্র আর অদ্রি গল্প করছে, হই হুল্লোড় করে, যেন পরীক্ষার কোনো কিছুই তাদের মন মস্তিষ্কে নেই, তারা ব্যস্ত নিজেদের নিয়ে। প্রিয়তা চুপচাপ তাদের আলোচনা শুনে গেল। তখন পেছনে থেকে কেউ ডাক দিল, এই পোটেটো। চট করে ঘুরল প্রিয়তা, চোখে সীমাহীন আক্রোশ। এই ক্যাম্পাসে একমাত্র একজনই আছে যে গলা হাঁকিয়ে তাকে পোটেটো ডাকে। সে হল অন্তু। রুদ্র ব্যঙ্গ সুরে বলল, যা প্রিয়তা, দুলাভাইয়ের বন্ধু তোকে ডাকছে। ক্ষেপে গেল অদ্রি। রেগেমেগে বলল, এই তোকে না বলেছি রুদ্র অভি ভাইয়াকে দুলাভাই ডাকতে না? ডাকলে অন্তু ভাইয়াকে ডাক। এরে পটাইতে পারলে শীঘ্রই অদ্রির বর হয়ে যাবে। সে আশা বাদ দে বইন, অন্তু ভাইয়া জেনে শুনে কোনো ডাইনিকে বিয়ে করব না। তারপরে শুরু হলো তুমুল যুদ্ধ বিগ্রহ। এদের রেখেই প্রিয়তা এগুলো অন্তুর দিকে। বিক্ষোভ সুরে বলল, আপনাকে না বলেছি এভাবে পোটেটো ডাকবেন না? তাহলে কি ডাকব? ভাবি বলে ডাকব নাকি? মোটেও না। তুমি বললেও ভাবি ডাকব না। তোমার মতো পিচ্ছি আমার বন্ধুর বউ হবা তো কি হইছে, মান সম্মান উজাড় করে তোমার মতো বাচ্চা মেয়েকে আমি ভাবি ডাকতে পারবো না। প্রিয়তা আগেই বললাম। এতে অভি আমায় মারুক, কাটুক বা যা ইচ্ছে করুক। কেন ডাকলেন সেটা তো বলেন। অন্তু ভাইয়া দুষ্টু হাসি দিল এবার, চোখে মুখে বিরাজমান কৌতূহলতা। প্রিয়তার দিকে ঝুঁকল সে। ভ্রু নাচিয়ে বলল, অভি আর তোমার মধ্যে প্রেম জমে ক্ষীর হয়ে গিয়েছে নাকি প্রিয়তা ভাবি? গাল দুটো প্রিয়তার হয়ে উঠল টকটকে লাল। পিছিয়ে গেল। অন্তু হাসছে, বোধহয় ধরতে পেরেছে কোনো কিছু। প্রিয়তা কি বলবে ভেবে পেল না, কথা বলতে ভুলে গেল। অন্তু আবার বলল, আমাদের ফাইনাল সেমিস্টার চলছে আর বেচারা ছেলেটার কি হলো কে জানে। আর আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দেয় না, হই হুল্লোড় করে না। নিজের ক্যাম্পাস ছেড়ে চুপচাপের আশেপাশে ঘুরঘুর করে, সন্ধ্যার সময় লোক লাগায় তার প্রেয়সীর পেছনে যাতে কোনো ঝামেলা না হয়। কাহিনী কি? কথাগুলো সত্যি, শতভাগ সত্যি। অভির সাথে এখন কথা না হলেও হাজারো খুনসুটিময় অনুভূতি ব্যক্ত হয়েছে ইশারায়। অভি যেন না বলেও বলেছে প্রিয়তা তার দুর্বলতা। তাই ক্লাসের পর যখন বারান্দায় বা কমন রুমে দেখা হয় তখন সে চোখে অনুভূতি প্রকাশ করতে ভুলেনি। অদ্রির ভয়াবহ চোখের অগোচরে স্পর্শ করেছে বহুবার তার হাত। কখনো অনামিকা আঙুল চেপে ধরেছে। প্রিয়তা কেঁপে উঠেছে, তাকিয়েছে করুণ দৃষ্টিতে কেউ দেখে ফেলবে এই ভেবে। কিন্তু অভি হেসেছে, তখন হেসেছে একটা প্রাণবন্ত হাসি। কোন দুনিয়ায় হারিয়ে গেলেন ম্যাডাম? প্রিয়তা সচকিত হল এবার। জেগে ওঠা সেই অনুভূতিগুলো ধামাচাপা দিয়ে বলে উঠল, এসব কিছুই না। আমায় বললেন কি আর হবে? সারা বিশ্ববিদ্যালয় এলাকা জানে তোমাদের কেমিস্ট্রির খবর। জীবনেও তো হাত ধরে ঘুরো নাই, অভির বাইকে ঘুরে বলাকা লেক, কাটা পাহাড়ের দিকে যাও নাই, তবুও সবাই জানে তোমাদের প্রেম জমে ক্ষীর। এর একটাই কারণ, অগোচরে তোমরা সেই বাবা আদম যুগের ইশারায় ইশারায় কথা বলো, ২-৩ জন হলেও তা দেখে গোষ্ঠী শুদ্ধ প্রচার করেছে। প্রিয়তা দীর্ঘশ্বাস ছাড়ল। এমনটা হবে এটা জানাই ছিল। দিন দিন অভিকে কেমন যেন মনে হচ্ছে তার। ছন্নছাড়া বাউন্ডুলে ধরনের। অন্তু ফোড়ন কাটল পুনরায়। বলল, যাই হোক এখন ওর থেকে একটু নিরাপদ দূরত্বই রেখো। লাস্ট সেমিস্টার চলছে, এটার ওপর চাকরি জীবনের অনেক কিছু নির্ভর করবে। এখন মহাশয় যদি ছায়াছবির সদ্য প্রেমে পড়া প্রেমিক পুরুষের মতো আচরণ করে সেটা নিশ্চয়ই ভালো হবে না। আই হোপ বুঝতেই পারছ। এখন ক্লাস আছে? না, লাইব্রেরি যাব। তাহলে যাও, টেক কেয়ার। সানগ্লাস পরে সিটি বাজাতে বাজাতে চলে গেল অন্তু। অদ্রি এগিয়ে এসে বলল, এত কি কথা তোর অন্তু ভাইয়ার সাথে? তেমন কিছু না। শোন, যদি অভি ভাইয়ার ম্যাটার হয় আগাবি না। ব্যাটায় কি মনে করে তোকে? সেদিন কড়া বিহেভ করল, ভার্সিটিতে ইগনোর করল, আর বেছে বেছে রোমান্টিক বিকেলে তোকে পেয়ে সরি বলল। এক সরিতেই সব মাফ? শোন প্রিয়, তুই আমার বোন, তোরে জীবনেও আমি অপাত্রে ফেলব না।
যদি অভি ভাইয়া আবার তোকে ডিস্টার্ব করে আমায় বলবি, ঝাঁসি কি রানীর মতো বাতাসে ভেসে আসা দুলাভাইয়ের আমি টেংরি ভেঙে ফেলব। প্রিয়তা ঠোঁট টিপে হাসল কিছুক্ষণ। মেয়েটা এখনো জানে না তাদের অব্যক্ত প্রণয়ের কথা। জানবে কিভাবে, সেটা তো এখনো অপ্রকাশিত। কিশোরী বয়সের নতুন সব গল্পের মতো তাদের গল্প। এই বয়সেও প্রিয়তার উঠতে মন চায় ভীষণ, বসন্তের হাওয়ার মতো ভেসে বেড়াতে মন চায়, অথচ ঝাঁসি কি রানী অদ্রি তার এক অংশও জানে না। প্রিয়তা তাড়া দিল, বলল, লাইব্রেরি চল। উপচে পড়া বইয়ের ভিড়ে প্রিয়তার চোখ সীমাবদ্ধ, নোটগুলো এক বসায় তৈরি করা যাবে না দেখেই মনটা ভীষণ খারাপ। মাথার ওপর ঘরের বিরাট সরকারি ফ্যানটি ঘুরছে, ঘট ঘট শব্দ করছে সেটা, নিয়মানুয়ী সবাই পালন করছে পিনপতন নীরবতা। প্রিয়তা হাতঘড়ির দিকে তাকাল, সময় পেরিয়ে যাচ্ছে। অদ্রি সেই কখন থেকে বসে আছে বেরোবে বলে। ওর অন্তরও ভীষণ অতিষ্ঠ। প্রিয়তা উঠা মাত্রই মেয়েটা হাফ ছেড়ে বাঁচল। বইগুলো যথাস্থানে রেখে বেরোল লাইব্রেরি থেকে। আকাশে মেঘ জমেছে, তবে বৃষ্টি হবে না। এই মেঘ বাতাসে ভেসে চট্টগ্রাম থেকে দূরে কোথাও নিয়ে যাবে, তারপর নামবে ঝুমঝুমিয়ে বৃষ্টি। অদ্রি হতাশ হয়ে বলল, প্রিয় রুদ্র তো কল রিসিভ করছে না। ব্যাপার না, ও বাচ্চা না যে কোলে তুলে বাড়িতে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই কোনো মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। নিজেদের মাঝে আলাপ চালাচ্ছিল প্রিয়তা। তখনই পাশ থেকে হৈ হৈ করে 4-5 জন সুর বেঁধে বলে উঠল, আরে ভাবি। কিছুক্ষণের জন্য হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল প্রিয়তার, পাশে ফিরে খানিকটা স্তব্ধ হল। অভির পুরো বন্ধুরি হলি এখানে আছে। 2-3 জনের সিগারেটের ধোঁয়ায় ঘোলাটে হয়ে গিয়েছে পরিবেশ। ক্যাম্পাসে সিগারেট খাওয়া মোটেও কোনো শোভনীয় আচরণ না। কিন্তু এদের এ কথা বলার দুঃসাহস কেউই করতে পারবে না। প্রিয়তা অপ্রস্তুত হয়ে তাকালো অভির দিকে। চোখাচোখি হল। অভির নিরুত্তর চোখের গভীর দৃষ্টি সেই দিকে। ঠোঁটে স্মিত হাসি লুকাইত। একজন বলে উঠল, কি অবস্থা ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। প্রিয়তার অপ্রস্তুত প্রত্যুত্তর। আর একজন বলে উঠল, চা খাবেন ভাবি? বসেন, মোটেও লজ্জা পাবেন না। এই, তোরা সব সিগারেট নিভা। ভাবি আনকমফোর্টেবল হবে। ভাবি ভাবি শুনে প্রিয়তার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। প্রিয়তা নিশ্চিত এ সবই অভির কারসাজি। ওর ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিভাবে ওর দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। প্রিয়তা তড়িঘড়ি করে বলল, দরকার নেই ভাইয়া, আমার তাড়া আছে, বাসায় যাব। অভি উঠল ওদের কেন্দ্রবিন্দু থেকে, বলল, চলো আমার সাথে। প্রিয়তা আরও এক দফা অবাক হল। দেখল মুখ টিপে হাসছে অভির বন্ধুরা। স্পষ্ট ইঙ্গিত যে সে চায় না প্রিয়তা এখানে বসুক, আড্ডা দিক, বন্ধুদের কোনো দুষ্টু কথায় অস্বস্তিতে পড়ুক। কেউ জোর করল না তাই। অদ্রি এতক্ষণ চুপ থাকলেও বাধা দিল এখন। অভিকে রাগী কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন? অভি ভ্রু কুচকাল। বুঝল ভাটতারা শালী সাহেবার রাগ এখনো ভাঙানো হয়নি। তাই বলল, সেটা তোমায় বলার প্রয়োজন তো দেখছি না অদ্রি। প্রয়োজন আছে। আমার বোনকে আপনি চোখের সামনে নিয়ে যাবেন আর আমি কিছু বলবো না? ভুলে যাবেন না, আমি আপনাকে হবু দুলাভাই থেকে বহিষ্কার করেছি। অভি গা ঝালানো হাসি দিয়ে বলল, তুমি বহিষ্কার করলেই তো আমি প্রিয়তার হবু বর থেকে বহিষ্কার হয়ে যাব না। তেলেবেগুনে জ্বলে উঠল অদ্রি। 2-4টা কড়া কথা বলাতে অভি চোখ পাকিয়ে তাকাতেই ভয় কাবু হয়ে গেল। অভি গম্ভীর কণ্ঠে বলল, বললাম না, আমার কথা আছে প্রিয়তার সাথে। পথে বাধা হবে না। ধাক্কা মেরে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিব। এতটুকুতেই মুখ কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল অদ্রির। কি এমন গোপন কথা বলবে জানার জন্য তরণা শৈলেও চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। অভি তাকালো আশপাশে। দেখল মানুষের তেমন ধ্যান নেই। অতঃপর হাত ধরে প্রিয়তাকে বারান্দার একেবারে শেষ মাথায় রুমটির দিকে নিয়ে গেল। খালি ক্লাস, বাতাসে বদ্ধ গন্ধ ভেসে বেড়াচ্ছে। প্রিয়তার হাত পা জমে গেল। আস্তে করে সরে যাওয়ার চেষ্টা করতেই দুহাত দিয়ে তাকে দেয়ালে আটকে ফেলল অভি। প্রিয়তা স্তব্ধ হল। নিঃশ্বাস হয়ে এলো ঘন। অভি মাথা নামিয়ে তার দিকে ঝুঁকেছে। আধো আলোয় স্পষ্ট প্রতীয়মান তার ঘর্মিশ্রিত অবয়ব। প্রিয়তা তাকাতে পারল না।
তাকালেই বুক ধুকধুক করবে। কোনোমতে বলল, ছাড়ুন আমায়। প্রিয়তা অভির হাত চেপে সরে যাওয়ার চেষ্টা করতেই বন্ধন আরো দৃঢ় হল। অভি হাসল ওর বোকামো দেখে। দুষ্টু হেসে বলল, এবার পারলে ছাড়িয়ে নাও নিজেকে আমার কাছ থেকে। প্রিয়তা অভির হাত চেপে সরে যাওয়ার চেষ্টা করতেই বন্ধন আরো দৃঢ় হল। অভি হাসল ওর বোকামো দেখে। দুষ্টু হেসে বলল, এবার পারলে ছাড়িয়ে নাও নিজেকে আমার কাছ থেকে। ভয় কাট হয়ে গেল প্রিয়তা। নিজেকে বুঝো দিল এটা কি সেই অভি যে ফ্ল্যাটের ও জানত না। এখন তো মনে হচ্ছে এতদিনের পুষে রাখা অভি সম্পর্কে সব ধারণাই ওর ভুল। এই শুধু ফ্ল্যাট পারে বললে ভুল হবে, ভালোই ফ্ল্যাট পারে। শুধু সুযোগের অভাবে এই নিপুণ গুণটা প্রকাশ করতে পারেনি। প্রিয়তা পুনরায় নিজেকে ছাড়ানোর প্রয়াস চালালো, ব্যর্থ প্রয়াস। অভি তা দেখে বলল, খামোখা নড়াচড়া করো না, অন্যথায় তুমি নিজেই কিন্তু ক্লোজ হচ্ছ আমার। কথাটা স্নায়ু ধারণ করতেই প্রিয়তা দম ফেলে হাল ছাড়ল। আসলেই বেশি কাছাকাছি চলে এসেছিল নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে। রিনরিনি স্বরে বলল, এখানে কেন আনলেন আমায়? অভি দম ফেলে বলল, এমনই। ভ্রু কুচকালো প্রিয়তা। কথাটা ঠাউর করতে পারল না, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে। বলল, এটা আবার কেমন কথা? এমনিতেই কেন আনবেন আমায়? কেন এভাবেই তোমায় আনতে পারবো না? মোটেও না। অভি ভ্রু নাচিয়ে খানিকাটা জড়ানো কণ্ঠে বলল, তাহলে তোমাকে এখানে আনার কারণ এখন বানিয়ে নেই? কথাটি বলে অভি কোমর চেপে টেনে আনল প্রিয়তাকে। প্রিয়তার চোখ ছানাবড়া হয়ে গেল এবার। খেয়াল করল শরীর মৃদুমাত্রার ভূমিকম্পে কাঁপছে। অসাড় হয়ে আসছে শরীর। অভি প্রিয়তার ভয়ার্ত মুখ দেখে হাসল। সে এত কিছু ভেবে প্রিয়তাকে এভাবে নিজের কাছে টানেননি, না ছেলেটার মনে অশ্লীল কোনো চিন্তা ছিল। তবে কেন যেন মেয়েটার ভয়ার্ত মুখ দেখতে ভালো লাগে অভির। ভীষণ ভালো লাগে। পাতৃদৃষ্টির প্রথম সাক্ষাতে প্রিয়তা যখন জ্ঞান হারিয়েছিল তখন সেটা বিরক্তির মনে হলেও পরপর তার কাজে সেটা অজান্তেই ভালো লাগার জায়গা করে নিয়েছিল। অভি প্রিয়তার মুখে পড়া খুচরো চুল ফু দিয়ে সরিয়ে দিল, বলল, রিল্যাক্স, কাছে টেনে প্রেম ট্রেম করব না। এমনিতেও এসব ব্যাপারে রুদ্র বা অদ্রির মতো আমার পিএইচডি করা নেই। তাই তুমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারো। আমি শুধু দেখতে চেয়েছি তুমি আমার কতটুকু ডোজে সজ্ঞানে থাকতে পারবে। না হলে দেখা যাবে বিয়ের প্রথম রাতেও তুমি জ্ঞান হারাবে। স্পষ্ট খোঁচা মারার ইঙ্গিত। প্রিয়তার মুখ হয়ে গেল বারবিডলের মতে চুপসানো। তারপর সেও দ্বিরুক্তি নিয়ে বলল, আমায় বিয়ে করা নিয়ে এত কনফিডেন্স? অভি হেসে উঠল এ কথা শুনে। প্রত্যুত্তরে বলল, ইয়েস ম্যাম। এবার ছাড়েন তো। আমায় এমনিতেই যেমন এখানে এনেছিলেন এমনিতেই না হয় যেতে দিন। মরশিউর আমার অদিটা চিন্তায় ফেটে যাচ্ছে। ছেড়ে দিল অভি প্রিয়তাকে। সবিনয় বলল, যান ম্যাডাম, না হলে শালি সাহেবা এখানে এসে আমায় তার বাদখাই গলা শুনিয়ে যাবে। অদ্রির কাছে যেতেই প্রশ্ন সে জর্জরিত করে ফেলল প্রিয়তাকে। প্রশ্নগুলো এরূপ ছিল যে, প্রিয় তুই ঠিক আছিস? ওই হারামখোর অভি তোকে পিস পিস করে দেয়নি তো বিয়ে করবি না বলে? নাকি এটা বলেছে আমার সাথে অন্তু ভাইয়াকে প্রেম করতে দিবে না? কি করেছে সে বলতো? চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। প্রিয়তা কিছু বলতে যাবে তখনই পেছনে সুরসুর করে এসে পড়ল অভি। অদ্রি কড়া চোখে তাকালো মেঘের সাথে ভেসে আসা অপ্রেমিক হবু দুলাভাইয়ের দিকে। প্রিয়তার হাত চেপে ফিসফিসিয়ে বলল, ইনি এখানে কি করছে? আমি কি জানি? তুই জিজ্ঞেস কর। প্রিয়তার ঠোঁটে চাপা হাসি। অভি এসে বলল, রিকশায় উঠিয়ে দিচ্ছি চলো। আকাশের মেঘ পাতলা হচ্ছে ভীষণ। বাতাসে মুখরিত বিশ্ববিদ্যালয়ের সড়ক। মাত্র 40 টাকা রিকশা ভাড়ায় প্রিয়তাকে রিকশা তার বাসায় পৌঁছে দিতে রাজি হল। প্রিয়তা রিকশায় উঠল নির্দ্বিধায়, তবে খুব জমেছে অদ্রির। অভি রিকশাওয়ালাকে মানিব্যাগ থেকে 40 টাকা বের করে দিয়ে বলল, এই নিন। এবার খেপে গেল অদ্রি। চেঁচিয়ে বলল, আপনি কেন ভাড়া দিচ্ছেন রিকশার? আমরা গরিব নাকি? নাকি উড়ে এসে অধিকার জমাতে এসেছেন আমার প্রিয়র উপর? এটা সত্যি মনে মনে অদ্রি অভিকে ভয় পায়। একটু না অনেকটা বেশিই ভয় পায়। তবুও একথা অদ্রি এত সাহস করে কিভাবে বলল কে জানে।
তাজ্জবের বিষয় হলেও অভি তেমন কোনো প্রতিক্রিয়াই করল না অদ্রি বোম্বাই মরিচ টাইপ ব্যবহারে। শান্ত, নীরব শীতল চোখে অদ্রির দিকে তাকিয়ে এসে মানিব্যাগটা পকেটে গুজল। এতে আরও একবার কাবু হয়ে গেল অদ্রি। অভি বলল, রিকশা ভাড়াটা প্রিয়তার হয়ে মিটিয়েছি, তোমার না। তোমার যদি এতই আপত্তি সময় আছে, চুপচাপ নেমে আরেকটা রিকশা ভাড়া করে চলে যাও কেমন? রাগে আর অপমানে তিরিক্ষি হয়ে উঠল অদ্রির মুখ, তবুও কিছু বলল না। অভি তাকালো প্রিয়তার দিকে, ইশারায় বলে দিল নিজের যত্ন নিতে। ওর পরীক্ষা চলছে, কিছুদিন হয়তো ব্যস্ত থাকবে। মাঝে মাঝে না কথা বলেও অজস্র অনুভূতি ব্যক্ত করা যায়, সেগুলো সবই এক একটি সুন্দর চিরকুটের প্রেমকথন হিসেবে লুকায়িত। নাকে মুখে জল খেয়ে প্রিয়তাদের সেমিস্টারের পূর্ব প্রস্তুতি চলল। রুদ্র অদ্রির মতো ভয়াবহ ইমোশনাল ফিলোসফাররাও পড়াশোনা করছে কাদা জল খেয়ে। এদিকে অভিদেরটা চলমান। সব মিলিয়ে কারোই কারো সাথে সাক্ষাৎ করার সুযোগ নেই। প্রিয়তা বিষণ্ণ মনে ভাবতে থাকল এসব কিছু, চাঁদ উঠেছে আকাশে। জানান দিচ্ছে পূর্ণিমার। প্রিয়তা খেয়ে দিয়ে নিজের ডায়েরি নিয়ে বসল। লিখার চেষ্টা করল কিছু। বহুদিন ধরে কিছু লেখা হয় না, আজ সে লিখবে। লিখবে তার অগোছালো অনুভূতিগুলোর কথা। অদ্রি পাশের রুমে ল্যাপটপে অ্যাসাইনমেন্টের কাজ করছে। রুদ্র ঘুমাচ্ছে তার নিজের রুমে। তুষি রুষিকে একটু আগেই চড়থাপ্পড় মেরে ফুপি নিয়ে গেল। ওরা কিছুতেই আজ ঘুমাবে না বলে পণ করেছিল। তবে তা সফল হল না। গান চলছে রেডিওতে। অর্ণবের সুন্দর একটি গান। নিজের পারিপার্শ্বিকতার মধ্যে মগ্ন প্রিয়তার ধ্যান ভাঙল মোবাইলের আওয়াজে। সেটা বেজে চলছে বিরামহীনভাবে। প্রিয়তাকে আলসেমি ধরল। এত রাতে কারো কল ধরার বিন্দুমাত্র ইচ্ছে হল না। বাবা মা সবাই ঘুমাচ্ছে এতক্ষণে। গভীর ঘুম। তাদেরও হয়তো ব্যাঘাত ঘটাচ্ছে এই শব্দ। অগত্যাই সে উঠল। অপরিচিত নম্বর দেখে বিস্মিত হলেও না জানি কেন রিসিভ করল। তখনই অপর পাশ থেকে অভি ঝাঝালো গলায় বলল, নিচে আসো প্রিয়তা। আমি তোমাদের বাড়ির পেছনের বাগানে দাঁড়িয়ে আছি। গহীন রাত। আর এত রাতে অভি প্রিয়তাদের বাসার পিছনে দাঁড়িয়ে আছে এটা শুনেই প্রিয়তার শরীর হিম হয়ে গেল। কানে এখনো ফোন চেপে রয়েছে প্রিয়তা। অপর পাশে টের পাওয়া যাচ্ছে অভির উত্তপ্ত নিঃশ্বাস। জিভ দিয়ে ঠোঁট ভেজালো সে। অস্পষ্ট গলায় বলল, আপনি আপনি মজা করছেন তাই না? অপর পাশে অভি কি প্রতিক্রিয়া দেখালো তা বোঝা গেল না, শুধু নীরব হয়ে রইল সে। অতঃপর সেটা কাটিয়ে মৃদুস্বরে বলল, আমায় মজা করার মানুষ মনে হয় তোমার? প্রিয়তা কথা ভুলে গেল। অভি যেহেতু এ ধরনের মানুষ না, তার মানে ছেলেটা সত্যি সত্যিই এসেছে নিচে। বসা থেকে চট করে উঠে দাঁড়াল সে। অস্থির কণ্ঠে বলল, এখানে কি করছেন আপনি? মাথা টাথা কি খারাপ হয়ে গিয়েছে? বাসায় বাবা আছে, বড় আব্বু আছে, চাচ্চুও আছে, আর আপনি ড্যাং ড্যাং করে এসে কল দিয়ে বলছেন নিচে এসে দেখা করতে। আমি পারব না। আপনি ফিরে যান। অভি নিশ্চুপ রইল প্রিয়তার এমন কথায়। যেন খানিকটা হলেও ধারণা ছিল সে এমন করবে। প্রিয়তা দম নিয়ে বলল, চুপ হয়ে আছেন কেন? অভি চনমনে দৃষ্টি নিক্ষেপ করল নিজের হাতঘড়ির দিকে। সময় বেশি নেই। প্রিয়তার সাথে দেখা না হলে তার ঘুম হবে না এটা নিশ্চিত। নিজের চুলে হাত নাড়িয়ে তাই সে কপট ভারী কণ্ঠে বলল, তুমি আসবে না তো? তাই না? না, আসব না। তাহলে আমিই আসি তোমার রুমে। এতরাতে এই বাড়ির সীমানায় যখন পাড়ি দিতে পেরেছি, তোমার বেডরুম পর্যন্ত যাওয়া আমার কাছে অসাধ্য কিছু না। স্পষ্ট হুমকির মুখোমুখি হওয়াতে প্রিয়তা যেন কথা বলাই ভুলে গেল। এই ছেলেকে হয়তো ভূতে ধরেছে, না হলে শিউর স্বপ্নের জগৎ থেকে উড়ে এসে পেছনের বাগানে জুড়ে বসেছে। প্রিয়তা ভয়ার্ত কণ্ঠে বলল, এই না। ডানপিটে হাসি ফুটল অভির চোখে মুখে। ভ্রু নাচিয়ে বলল, তুমি আসবে নাকি আমি তোমার কাছে আসব? আসছি নিচে। পূর্ণিমায় অপূর্ব লাগছে আকাশ। চারিদিকে চাঁদের ম্লান আলোর ছড়াছড়ি। এ সময় এই শহরকে বলা হয় মায়ার শহর। পথে ঘাটে অজস্র মায়া এ সময় ঘুরে বেড়ায়। প্রিয়তার থমকে যাওয়া মনেও এখন মায়া আর ভালোলাগার অনুভূতির লীলাখেলা চলতে লাগল। সেও যুবতী আর অভিও একজন যুবক। তার গরম রক্তের বৈশিষ্ট্যে তাই তো প্রকাশ পায়। আর যাই হোক, এতরাতে তার আশা, এক ঝলক এক অপার সুন্দরী রমণীকে দেখা সমাজের চোখে কটু।
তবুও দুজনেই সেই তিক্ততা এড়িয়ে গেল। বুঝো দিল নিজেদের সদ্য প্রেমে পড়া কিশোর কিশোরীদের মতো। প্রিয়তা তুষি রুষির রুমে এসে দেখে দিল বাড়ির পেছনের বাগানটা। সেটা নিতান্তই আধারে ঢাকা থাকলেও চাঁদের অস্ফুট আলোয় রহস্যময়ী লাগছে। তাকে নামলে দোতলার এই বারান্দা দিয়েই নামতে হবে। কেননা আফসোস বসত আজ মানিকের মা নিচে রান্নাঘরে ঘুমুচ্ছে। কোনোভাবে সে যদি টের পায় এই খবর তবে কেলেঙ্কারি লেগে যেতে পারে। প্রিয়তা অভিকে দেখল না ওপর থেকে, তবুও জানে সে নিচেই আছে। খোলা বারান্দার একপাশে কাত করে বাঁশের মই রাখা। মইটা রেখেছে রুদ্র। রাতে বাসা থেকে কোনো কারণে পালিয়ে যেতে এই পথই সে ব্যবহার করে। আজ প্রথম প্রিয়তা এটা ব্যবহার করবে। ভয়ও লাগছে, আবার বিরাজ করছে টানটান উত্তেজনা। চোখ বুজে আশ্বস্ত করল সে নিজেকে। বলল, পারবে প্রিয়তা, ইউ ক্যান ডু ইট। বিসমিল্লাহ বলে বারান্দা দিয়ে মইয়ে চড়ল সে। বুক যেন পাগলা ঘোড়ার মতো টগবগিয়ে ছুটে চলছে। প্রিয়তা সাবধানী চোখে নামতে লাগল মই বেয়ে। বিড়বিড়িয়ে নিজেকে বলল, এবারের মতো রক্ষা করুন হে মাবুদ, আমি কোমর ভাঙতে চাই না। শেষে নামার সময় প্রিয়তা খেয়াল করল না যে মাঝখানে 2 ধাপ ভাঙা। সেখানে পা রাখার পর কোনো ঠাঁই না পাওয়াতে নিয়ন্ত্রণ হারাল সে। তবে অত উঁচু থেকে ঘাসের নরম গালিচায় পড়ল না। পড়ার অনতিপূর্বেই এক সুঠাম ছায়াদেহী মানব ধূপধাপ করে ধরে ফেলল তাকে। প্রিয়তা যেন জান ফিরে পেল। আতঙ্কে বেড়ে গেলে নিঃশ্বাস প্রশ্বাস। সে তাকালো অভির দিকে। অভি তার শরীরের আধা ভার নিয়ে তাকিয়ে আছে নির্বিঘ্নে। ভ্রুজোড়া কুচকানো। বলল, প্রিন্সেস ফিওনার মতো এখান দিয়ে নামার বুদ্ধি কে দিয়েছে তোমাকে? বাসায় দরজা নেই? প্রিয়তার কোমর থেকে 2 হাত সরিয়ে এসে প্রিয়তাকে দাঁড় করল ভালোমতো। এদিকে মুখ চোখ লজ্জায় নিষ্পিস করছে প্রিয়তার। নিজেকে সংবরণ করে বলল, আহাহা, শখ কত! ওদিকে দিয়ে এলে কেউ না কেউ নির্ঘাত টের পেত। আমি তো আপনার মতো পাগল টাগল না যে অতি প্রেমে বুদ্ধি খেয়ে ফেলব। আমি অতি প্রেমে বুদ্ধি খেয়ে ফেলেছি? অভির কণ্ঠের বিস্ময়ে। প্রিয়তা প্রত্যুত্তরে বলল, তা না হলে কি? আপনি আমার প্রেমে পড়েননি? মোটেও না। আমি কি একবারও বলেছি এমন কিছু? অস্বস্তিতে পড়ে গেল প্রিয়তা। সে কপট রাগ নিয়ে তাকানোর বৃথা চেষ্টা করল অভির দিকে। অভির চোখে মুখে রহস্যময়ী হাসির আভাস। এতক্ষণে অভির দিকে ভালোমতো নজর দিল প্রিয়তা। কিছুটা থমকাল। অভি একটা কালো ট্রাউজার আর সাদা গেঞ্জি পরেই এসে পড়েছে। অতিরিক্ত হিসেবে পকেটে রয়েছে একটি মোবাইল আর মানিব্যাগ। চুলগুলো অন্যান্য দিনের মতো মোটেও পরিপাটি না, একটু অগোছালো। শ্যাম্পুর ঘ্রাণ হুড়হুড় করে এসে লাগছে নাকে। কালো ঘন চুলের নিচে বুদ্ধিদীপ্ত চোখ দুটি ম্লান। পড়াশোনার চাপে নাজেহাল অবস্থা ছেলেটার। প্রিয়তা অনেক সাহস নিয়ে এসেছিল নিচে। পরিকল্পনা করে এসেছিল নিচে এসে তাকে 2-4টি কথা শোনাবে। অদ্রির মতো ভয়াবহ ধরনের কথা, কিন্তু পারল না। এমন নির্জন রাতের আধারে পেছনের বাগানে শিউলি গাছের নিচে অভির মতো টগবগে তরুণের স্বাভাবিক সৌন্দর্য দেখেই তার নিঃশ্বাস ভারী হল। মনে রইল সংকোচ। অভি কি আসলেই তার প্রেমে পড়েনি? তাহলে এগুলো কি সব শুধুমাত্র হবু স্ত্রী বলে এত টান? সে এবার বলল, আপনি কি ধরনের মানুষ? মানে, আমি আপনাকে চিনতে পারছি না। আমি একজন মেয়ে। মেয়েগুণে আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে ভালোমতোই টের পাই আপনার অনুভূতি। তাহলে আপনার চোখে আর ঠোঁট 2 ধরনের কথা কেন বলছে বলেন তো? অভি এবারও হাসল বিনয়ী হাসি। প্রিয়তার এই তৃষ্ণার্ত চোখে নেশা আছে কেমন যেন। তাকালে তাকিয়েই থাকতে মন চায়। অভি প্রিয়তার কথার উত্তর দিল না। হেলে দাঁড়ালো শিউলি গাছের সাথে। হাত ভাঁজ করল। রাতের মায়া আলোয় প্রিয়তার অবনত মুখে দৃষ্টি স্থাপন করে প্রগাঢ় কণ্ঠে বলল, এই তুমি এখন সাদা সুতির সালোয়ার কামিজ পরেছে না? এতে জানো কেমন লাগছে তোমায়? পূর্ণিমার মায়ারানী। প্রিয়তা আর এক দফা স্তব্ধ হল। মনে হল যে পার্থিবে জগতে নেই। চলে গিয়েছে পূর্ণিমার এক অন্য দুনিয়ায়। বাতাস বইছে। সেই সাথে নড়ে উঠছে ঝাঁকড়া শিউলি গাছের ডালপালা। 2-3 শিউলি চুপিসারে টুপ করে ঝরে পড়ছে কালো চুলে। অস্পষ্ট স্বরে সে বলল, আপনি? আমি ঠিক আছি প্রিয়তা। আমায় নিয়ে তোমার সকল ভাবনাই ঠিক। তবে এই অনুভূতি,
তোমার প্রতি এই দুর্বলতা কবে মনে বাসা বাঁধলো আমি জানি না, সত্যিই জানি না। এই পরীক্ষার পড়া আর সেমিস্টারের চাপে আধমরা আমি কেন হুট করে তোমায় দেখার জন্য এখানে এলাম তাও জানি না, শুধু জানি তোমাকে এই মুহূর্তে দেখা আমার প্রয়োজন, শুধু প্রয়োজন, তাছাড়া আর কোনো কিছুই না। প্রিয়তা এগোলো অভির দিকে, তাকালো গভীর দৃষ্টিতে। মাঝরাতে এমন একটা সুন্দর দৃশ্য প্রিয়তার মন কেড়ে নিয়েছে। ভাবতেই অবাক লাগে একসময় হয়তো এই ছেলেটাকে প্রতিরাতে এইভাবে দেখবে সে। সেদিনটা কবে আসবে? কবে শেষ হবে তার পড়ালেখা, তারপর ক্যারিয়ার? মাঝে মাঝে এইসব কিছুকে প্রিয়তার উটকো ঝামেলা মনে হয়। কেন যে পরিবারের মুরব্বীরা এমন সিদ্ধান্ত নিল? প্রিয়তা হাত রাখল অভির গালে, উঁচু হল, তপ্ত কণ্ঠে বলল, এটা সত্যি যে আপনি কখনো বলেননি আপনি আমার প্রেমে পড়েছেন কিনা? কিন্তু না বলা সত্ত্বেও তা আমি জানি। আপনার ব্যবহার, আচরণে আমূল পরিবর্তন, চোখের ভাষা সবটাতেই স্পষ্ট প্রতীয়মান যে আপনি কতটা দুর্বল। নারীমন তো, ছেলেদের ধারণার আগেই তারা চট করে সব বুঝে ফেলতে পারে। এবার আমায় দেখা হয়েছে না, ফিরে যান, একটা শান্তির ঘুম দিয়ে সব স্ট্রেস ঝেড়ে ফেলে দিন, আমি তো আছি। অভি হাসল প্রিয়তার এমন অধিকার খাটানো মায়াবিনী রূপ দেখে। নিয়ন্ত্রণ হারাল, সম্মোহিত হল প্রিয়তার প্রতি। অতঃপর হাত ধরে কাছে টেনে আনল প্রিয়তাকে। প্রিয়তা হতভম্ব হল, দৃষ্টি ফেলল অভির উথাল পাতাল যেও খেলানো চোখের দিকে। সময় বিলম্ব না করে অভি নিজের ওষ্ঠাধর চেপে ধরল প্রিয়তার ওষ্ঠে। সারা পৃথিবীর থমকে গেল প্রিয়তার, বুক দ্রিম দ্রিম করতে লাগল। ঠোঁটেও ওপর এমন নির্লিপ্ততা স্পর্শে অস্বাভাবিকভাবে কেঁপে উঠল প্রিয়তার সারা শরীর। প্রিয়তা ছাড়িয়ে নিতে পারল না নিজেকে, বরং সে চোখ বুজে ফেলল। চট করেই সরে এলো অভি, দৃষ্টি নির্লিপ্ততা, হৃদয় ব্যাকুল। প্রিয়তা তাকাতে পারল না লজ্জায়, শুধু আর চোখে দেখল অভির আওড়ানো হাসি। সেটা সুন্দর, তবে প্রিয়তার মিষ্টি ছোঁয়ায় তা যেন আরও মারাত্মক লাগছে। এই রাতটি কখনোই ভুলতে পারবে না প্রিয়তা, চাইলেও না। জীবনের পাতায় এটি প্রেমের প্রথম স্পর্শ হয়ে গেঁথে থাকবে, আর এই প্রেমের স্পর্শের সাক্ষী হয়ে থাকবে পূর্ণিমার রাত আর সুবাসিত শিউলি ফুলের বাহার। দিনগুলো পেরিয়ে গেল পাতা ঝরার মতো। অভির বার্ষিক কার্যক্রম ইতি টেনে এখন শুধু অপেক্ষা সমাবর্তনী অনুষ্ঠানের। প্রিয়তা অপলকভাবে শুধু দেখল কর্মনিষ্ঠা এই মানুষটিকে। প্রিয়তা ভালো ছাত্রী, তবে সেটা সবসময় অভি থেকে কম। তাই অপ্রাপ্ত বয়সে যখন সে সবার মুখে তার গুণগান শুনত স্বাভাবিক ঈর্ষাপ্রায়ণ রমণীর মতো মনে জমত হিংসা। তবে সেটা এখন আর নেই। অভি সাধারণ ছেলে, সমকালীন গল্প উপন্যাসের মতো চোখে প্রগাঢ় অনুভব নেই, অযাচিত রূপ নেই, তবুও সাধারণ ছেলে হয়েও অসাধারণ তার ব্যক্তিত্ব। আর সেই ধারালো ব্যক্তিত্বের মোহে পড়ে হলেও প্রিয়তা হাতছানি দিয়েছিল। সেদিন রাতের পর থেকেই শুরু হলো তাদের প্রেমের বহিঃপ্রকাশ। অদ্রিও শেষমেশ ধরে নিল প্রিয়তা তার অপছন্দের মানুষটির প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছে। গহীন রাতে চুপিসারে গল্প, বাইকে করে দূরে কোথাও ঘুরতে যাওয়া, সন্ধ্যায় লয়াল স্ট্রিটে অদ্রির চক্ষুগোচরে অভির হাত ধরে হাঁটা, ইউনিভার্সিটিতে কোনো সমস্যা হলে ইশারায় আশ্বস্ত করা, সবই ছিল অন্যরকম। প্রিয়তার মনে আছে অদ্রি যখন জেনেছিল যে অভি কিভাবে তাদের বাসায় এসেছিল তখন ওর প্রতিক্রিয়া কি ছিল। মাথায় হাত দিয়ে সে বলল, কি বলিস প্রিয়তা, এত রাতে অভি ভাইয়া এমনি এমনি তো দেখতে আসেনি। প্রিয়তা রে, আমার মনে অশ্লীল সব চিন্তা ঘুরপাক খাচ্ছে। অভি ভাইয়া তোকে চেপে লুতুপুতু প্রেম করেনি তো? অভি আর প্রিয়তা হেসেছিল সেদিন। হেসেছিল অন্তু ভাইয়ার প্রতি অদ্রির পাগলামি দেখে। বিনা সংকোচেই সে হাত জড়িয়ে ধরেল প্রিয়তার। প্রিয়তার মাথা অবনত হল, তাকালোর সাহস পেল না। অদ্রি আর রুদ্রিক হেসেছিল মিটমিটিয়ে। ওরা একটু দূরে যাওয়ার পর প্রিয়তা অভিমানী হয়ে বলেছিল, এভাবে সবার সামনে হাত না ধরলে হয় না? অভি প্রিয়তার কানের কাছে ঝুঁকে এলো, লতিতে স্পর্শ করালো নিজের কোমল ঠোঁটের। গহীন কণ্ঠে বলল, তোমার চোখের অনন্ত মায়ে ডুবেছি প্রিয়তা। শুধু হাতের স্পর্শে তা কাটানো সম্ভব নয়। দিনগুলো পেরিয়ে গেল ঝরা পাতার দিনের মতো করে। প্রিয়তা তৃতীয় বর্ষের টানাপূর্ণের প্রবাহ শেষ। এখন বিরতি নিয়ে রেজাল্ট দেওয়ার পর চতুর্থ বর্ষের অপেক্ষা। অভি এখন ছুটছে চাকরির পেছনে,
যদিও তার যোগ্যতা আর সিজিপিএ ভালো চাকরিরই বন্দোবস্ত করতে পারে, তবুও তার এত সময় লাগছে কেন কে জানে। অন্তু বাবার ব্যবসা সামলাচ্ছে, আর বাকিরাও কেউ না কেউ হয়তো চাকরি করছে, নতুবা একটি চাকরির আশায় তৃষ্ণাপ্রার্থী। প্রিয়তা খুব বেশি ভাবল না, হয়তো অভির জন্য ভালো কিছুই আছে। উষ্ণতার অন্তিম প্রহর। এতদিনের তিতাকুটে গরম আর ভারী বাতাসের ইতি টেনে আগমন ঘটেছে শ্রাবণের বিধ্বংসী হাওয়ার। যখন তখন আকাশে কালো মেঘের ঘনঘটা নিয়ে এসে পড়ে মুষলধারে বৃষ্টি। ভাবতেই অবাক লাগে ওদের প্রণয় হয়েছিল কোনো এক রোদনভরা বসন্তে। আর আজ চলছে আষাঢ়ের প্রহর পেরিয়ে শ্রাবণের লীলাখেলা। প্রিয়তা হাই তুল্য আনমনে বসে আছে তাদের বাড়ির ছাদে পাতানো চেয়ারে। প্রতি বর্ষায় তার চাচা এখানে চেয়ার পেতে রাখে, যাতে বৃষ্টির ঠিক অন্তিম মুহূর্তে এখানে বসে দৃশ্যবিলাস করতে পারে, উপভোগ করতে পারে ছোট বড় সাজানো গোছানো মানুষের বাড়িগুলো পেরিয়ে ছোট ছোট পাহাড়ি উপত্যকা। প্রিয়তার হাতে একটি বই, জেমস রেলিন্সের অ্যামাজনিয়া। বইটি 3 দিন ধরে সে ধার নিয়েছে প্রাণর কাছে থেকে। চরম থ্রিলার আর অ্যাডভেঞ্চারাস একটি বই। অনায়াসে হলিউডের একটি মুভি বানানো সম্ভব। বিকেলে আজ অনেকদিন পর দেখা যাচ্ছে মিষ্টি রোদ্দুর। এ সময়ে বকুল ছায়াতলে ছাদে বসে বই পড়া মন্দ ব্যাপার না। রোদের প্রতিফলনে চিকচিক করছে অনামিকা আঙুলে পরা আংটিটি। অভির চিহ্ন এটি। দিয়েছিল খুব শখ করে। অতি সাবধানে এটি নিয়ে চলাফেরা করলেও শেষমেশ বাবা মা সবার হাতেই ধরা পড়ে যায়। তারা মিটমিটিয়ে হেসেছিল শুধু যখন শুনেছে এটা অভি দিয়েছে। প্রিয়তা যে কিভাবে তখন নিজের মুখ লুকিয়েছিল কে জানে। আপু ডাক পড়ল প্রিয়তার। সামনে তাকিয়ে দেখল অরিন। হাঁপাচ্ছে সে, বুক ওঠানামা করছে তালে তালে। বলল, একটু আগে নুরুল আঙ্কেল ফোন করেছিল, তারা আসছে। চট করে বোধগম্য হল না প্রিয়তার কথাটি। বলল, তারা আসছে মানে? সবাই? জি মেরি আপা, সবাই বলতে অভি ভাইয়াও আসছে। ব্যাপারটা শুনতাই শ্রাবণ মাসেও মনে ফুরফুরে হাওয়া বইতে লাগল বসন্তের মতো। অরিনের চক্ষুগোচর তা হয়নি, ঠোঁট চেপে বলল, তোমাদের এত প্রেম দেখলে বাঁচি না। এখন যাও, হাতে সময় নেই। এমনিতেও সব ঠিক আছে, তবে আর অভি ভাইয়ার সামনে আরও একটু সুন্দর সাজতেন চাইলে এখনই সেজেগুজে নাও। অদ্রি আপু বাসায় নেই, দেখলে খেপাবে আবার। চট করে উঠল প্রিয়তা। বাঁধা চুলগুলো ভালোমতো বেঁধে নিচে দৌড় দিল। মুখ হাত ধুয়ে দাঁড়ালো আয়নার সামনে। তৈলাক্ত মুখ স্নিগ্ধ দেখাচ্ছে এখন। অদ্ভুতভাবে প্রিয়তা আজ সেই শুভ্র জামাটিই পরেছে যেটা সে পরেছিল অভির সাথে নিশিপ্রহরের সাক্ষাতের মুহূর্তে। অভি প্রথম কাছে এসেছিল সেদিন, দিয়েছিল অধরে নেশা লাগানো একটি স্পর্শ। প্রিয়তা সে দৃশ্য আর অনুভূতি কখনোই ভুলতে পারে না। চোখ বন্ধ করলে সেই সময়ের কথা ভাবলেই আরশির মতো স্পষ্ট হয়ে ওঠে সব। প্রিয়তা চোখে কাজল দিল। কাজল অভির প্রিয়। সেই সাথে কানে পড়ল ছোট পাথুরে দুল। চিকচিক করছে সেটা। এতেই প্রিয়তাকে লাগছে অপ্সরীর মতো। আচ্ছা, অভি কেন আসছে আজ সপরিবারে? কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে? ভাবনার ছেদ কাটল নিচে কলিং বেল বাজাতে। অবগত হল তারা এসে পড়েছে। প্রিয়তার ফুপি এসেছিল এর মধ্যে। বলল পরিপাটি হয়ে থাকতে। প্রিয়তা তাই নিচে বসার ঘরে গেল চুপটি করে। বুকে বহমান একরাশ শুভ্র অনুভূতি। অভি বসে আছে তার বাবা মায়ের পাশে। মনে তীব্র খচখচানি। এমন না যে এখানে সে ইতিপূর্বে আসেনি, কিন্তু এবারের উত্তেজনা কিছুটা অন্যরকম। প্রিয়তাকে মাত্র দেখেছে সে, বাবা মাকে সালাম দিয়েছে, এখন তার ফুপির পেছনে দাঁড়িয়ে আছে চুপটি করে। তাকে দেখামাত্রই ধক করে উঠল অভির বুক। ছুটতে লাগল পাগলা ঘোড়ার মতো। মেয়েটা দিন দিন আরও মায়ারানী হয়ে যাচ্ছে। অভির মায়ারানী। চুপসানো মুখের উজ্জ্বল গড়ন, নত দৃষ্টি সবকিছুই গায়ে হিম ধরিয়ে দেয়। আর চোখে তাকাচ্ছে একটু পরপর। অস্বস্তিতে ওড়নার মুঠো ধরে রেখেছে। অভি নিখুঁতভাবে শনাক্ত করছে প্রিয়তার প্রতিটি কার্যকলাপ। চোখের প্রগাঢ় দৃষ্টি নিবন্ধ প্রিয়তার দিকে। প্রিয়তা তা দেখা মাত্রই হিম হল। নত করল মুখ। চোখাচোখি হওয়ার আর সাহস পেল না। অভি এমন কেন? একটু কঠোর দৃষ্টিতে বুকে কাঁপন ধরিয়ে দেয়। নুরুল সাহেব একটা হাসি দিলেন প্রিয়তার বাবার দিকে তাকিয়ে। বললেন,
আসলে অনেক কথা তো বললাম, তবে এগুলো জরুরি বিষয় না। আমরা একটি ব্যাপার জানাতে এসেছি। এতক্ষণ হাসি আনন্দে পরিপূর্ণ মুখ নিমিষেই গম্ভীর হয়ে গেল। অজান্তেই একটু ভয় পেলেন প্রিয়তার মা। সব ঠিক আছে তো? তার মেয়ে তো পাগল, এই উল্টপালট কিছু করল না তো? তাই তিনি ভয়ে ভয়ে বললেন, সব ঠিক আছে তো? আরে ভাবি, ভয় পাবেন না, সবই আলহামদুলিল্লাহ ঠিক আছে। আসলে একটি সংবাদ নিয়ে এসেছি। এটা আপনাদের কাছে সুসংবাদ হবে না অন্য কিছু তা বুঝতে পারছি না। আসলে অভির জব হয়ে গিয়েছে। নিঃশ্বাস ফেলল সবাই। অভি যা ছেলে আজ হোক বা কাল একটা ভালো চাকরি পেতই। প্রিয়তার চাচা বলল, এটা তো সুসংবাদ ভাইজান। আপনি যেভাবে বললেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে এখানেও একটি ব্যাপার আছে। কি? নিঃশ্বাস ফেলল নুরুল সাহেব। জড়ানো গলায় বললেন, ইউএসএতে জবটা হয়েছে অভির। এর জন্য 6 মাসের ট্রেনিংয়ের জন্য আগেই ভার্জিনিয়ায় যেতে হবে। কথাটা নিঃসন্দেহে সুখের। তবে কেন যেন কেউ সুখী হতে পারল না। প্রিয়তা তো একেবারেই না। ভার্জিনিয়া? এর মানে অভি তাকে এভাবে একা ফেলেই দূরে চলে যাবে? আর এসব কাজ তো একদিনে হয়নি। তাহলে জানালো না কেন এত বিরাট ঘটনা? পুরো সাখাওয়াত ভিলা নীরব। কেউ কি বলবে ভেবে পেল না। প্রিয়তার বাবা অস্বস্তি নিয়ে বললেন, এটা তো সুসংবাদ ভাইজান, কিন্তু অভি আর প্রিয়তার বিয়েটা তাহলে? সেটাই সমস্যা ভাইজান। 6 মাসের ট্রেনিং হলেও সেখানে সবটা সামলানো অভির জন্য বছর কয়েকের ব্যাপার দাঁড়াবে। আর ওখানে যাওয়া মানে ওর লাইফ সেটেল। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে দিচ্ছি। আপনারা স্থগিত রাখবেন নাকি ভেঙে ফেলবেন? ভেঙে ফেলবেন কথাটি কি চট করেই না বলে ফেলল সে? হয়তো অস্বস্তি ছিল নুরুল সাহেবের মনে, তবে সেটা বহু কষ্টেই কাটিয়ে তুলেছে। প্রিয়তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। বহু কষ্টে সামলালো নিজেকে। প্রিয়তার বাবা বলল, তা তো হয় না ভাইজান। আমরা কি অভিকে এভাবেই প্রিয়তার জন্য পছন্দ করেছি? কবে যেতে হবে অভির? এই মাসেই। এটা আরও মর্মাহত খবর মনে হলো প্রিয়তার কাছে। কথা বলল না সে। চুপচাপ শুনে গেল বড়দের কথা। তন্মধ্যে অভি চট করে বলল, আপনারা প্রিয়তা থেকে মতামত নিয়ে নেবেন আঙ্কেল আন্টি। আমার জন্য কেউ অপেক্ষা করবে, আমি নিশ্চয়ই এটা চাইব না। তবুও আমি ওর সিদ্ধান্তকেই মেনে নিব। কথা হলো আর অল্পক্ষণ। অতঃপর চলে গেল তারা। প্রিয়তার পরিবারের এক্ষেত্রে কোনো আপত্তি নেই দেখে প্রিয়তার অভিমান হলো খুব। বিয়ের জন্য এত বছর অপেক্ষা? বাবা মা এমন কেন? একবারও জানার প্রয়োজন বোধ করল না যে অভি চলে গেলে সে সুখী হতে পারবে না। এই প্রথম নিজেকে স্বার্থপর লাগছে প্রিয়তার। কিন্তু কিছুই করার নেই। অভির এমন ব্যবহারও কাঁদিয়ে দিল তাকে। তাই এক প্রকার রাগ হয়েই সে পরিবারের সাথে কথা বলা ছেড়ে দিল। অভির দোষ দিবে কেন সে, যেদিকে পরিবারই তাকে মূল্য দেয় না? দুদিন ধরে বাবার সাথে কথা বলল না প্রিয়তা। শুধু বাবার সাথে বললে ভুল হবে, এক প্রকার কারো সাথেই না। গুমোট হয়ে ঘরে বসে রইল। বন্ধুবান্ধবরা ফোন করে এদিক ওদিক যাওয়ার জন্য তাগাদা দেয়, তবুও সে নীরব। অদ্রিয় মনমরা হয়ে গেল প্রিয়তার জন্য। মনে মনে আরও এক দফা ইচ্ছে হলো অভিকে দুলাভাই থেকে বহিষ্কার করার। কিন্তু এখানে তো তারও কোনো দোষ নেই। অদ্রি বলল, আর কত এভাবে থাকবি জানো? ব্যাপারটা ক্লিয়ার করা উচিত না? কি ক্লিয়ার করব আমি? তোর কথা বলা উচিত। কম তো ফোন দিচ্ছে না ভাইয়া, একবার তো তাকে জানা। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস, ভাইয়াকেও কষ্ট দিচ্ছিস। প্রিয়তা কিছু বলল না। চুপচাপ অদ্রিকে এড়িয়ে চলে গেল। বেশ কয়েকদিন অভিকে ভার্সিটির আশেপাশে দেখল প্রিয়তা। অভির এখানে কাজ শেষ, তবুও এখানে সে কেন আসে তা প্রিয়তা সহ গোটা ক্যাম্পাস জানে। অস্থির লাগে অভিকে। অন্তু যখন তারই হবু বউকে এখনো পোটেটো বলে খেপায় ধুমধাম কিল বসিয়ে দেয়। প্রিয়তা দেখে বুঝে তবুও কিছু বলে না। সন্ধ্যায় মোড় থেকে তুষি রুষির জন্য ফুচকা আনতে গেলে সেখানেও বন্ধুদের সাথে ঘোরাফেরা করে অভি। ক্লান্ত দেহ, সারাদিন অ্যাম্বাসির চক্করে দিন যায়, তবুও এখানে আসতে ভুলে না। প্রিয়তা কারো সাথে কথায় কথায় কাছে দাঁড়ালে সতর্ক করে ইশারায়। প্রিয়তা তা দেখেও নিশ্চুপ। কি দরকার মায়া বাড়ানোর? মানুষটা তো চলেই যাবে বলে পণ করেছে। এতদিন চুপ থাকলেও সেদিন অভি ঘটালো ভয়াবহ কাণ্ড। মিথিকে পড়িয়ে আসছিল প্রিয়তা।
বিকেলের সময় রুদ্র ফুরিয়ে তপ্ত প্রহর কোথেকে অভি এসে বাধা দিল পথে। প্রিয়তা অসংকোচে পড়ল, বলল, কি হলো আপনার? তোমার কি হয়েছে বলো? ভরাট কণ্ঠ অভির, স্পষ্ট প্রতীয়মান প্রিয়তার একটা বিহিত সে করেই ছাড়বে। প্রিয়তা রিজু হল, কোণঠাসা হয়ে উঠল মন, বলল, কি হবে আমার? অভি অনেক কষ্টে সামলাল নিজেকে। একটা ট্যাক্সি ডেকে চুপচাপ বসে পড়ল ওটাতে। প্রিয়তাকে বসতে বলল ইশারায়। ওর মাথায় চেপেছে ভয়ঙ্কর রাগ। মেয়েটার এমন চুপসে যাওয়া ওকে ধৈর্যহারা বানিয়ে দিচ্ছে। প্রিয়তা নত হল, কিছু বলতে যাবে তার পূর্বেই অভি থমথমে গলায় বলল, আমায় রাগিও না প্রিয়তা, ট্যাক্সিতে উঠো। ইউ নো হোয়াট, তোমায় জব্দ করার জন্য ট্যাক্সি সবচেয়ে বেস্ট প্লেস। তোমার কি হয়েছে সেটা যতক্ষণ অবধি তুমি না বলবে ততক্ষণ তুমি নিস্তার পাবে না। প্রিয়তা দমে গেল, রাগও হল ভীষণ। দু চারটা ভারী কথা শোনাতে ইচ্ছে হল, কিন্তু অভি রেগে আছে আরও ভয়াবহভাবে। এই মানুষটার চোখেই রয়েছে ভয়ঙ্কর মাদকতা, যা থেকে প্রিয়তা রেহাই পায় না, আজও পেল না। তাই ভদ্র মেয়ের মতো চুপচাপ অভির পাশে বসল সে। অভিকে সুন্দর লাগছে, রাগলেও তার ব্যক্তিত্বে অন্যরকম আভাস দেখা যায়। আর আজ সে আভাসে আছে ভালোবাসার মাদকতা। ম্লান বিকেল, বেবি ট্যাক্সিতে বসে আছে প্রিয়তা। তা ঝিমুচ্ছে আর এগোচ্ছে। পাশে অভি নীরব, নির্বিকার, তার উথাল পাতাল ঢেউ খেলানো মনে এখন কি চলছে তা প্রিয়তার অজানা। তবে প্রিয়তার মন প্রশ্নে জর্জরিত। কি করতে চাইছে অভি? প্রিয়তা তা তো কথামতো গুটিয়েই ফেলেছে নিজেকে, যাতে পরবর্তীতে কষ্ট না পায়। তন্মধ্যেই বেবি ট্যাক্সি ছাড়িয়ে গেল শহরতলি। এবার অভি সচকিত হল, যেন এটারই অপেক্ষায় ছিল। গাম্ভীর্য টেনে ধরানো গলায় বলল, কি হয়েছে তোমার? প্রিয়তা তাচ্ছিল্যের হাসি দিল, বলল, আমার আর কি হবে? আই টোটালি ফ্রি অ্যান্ড ফাইন। মেয়ে হয়ে জন্মেছি তো, প্রথম থেকেই কম্প্রোমাইজ করা শিখাচ্ছে পরিবার। এখনও সেটা ধরে রেখেছি। এসব ফিলোসফিক্যাল কথা বলে আমায় ভংচং বুঝাবে না। মোবাইলের কল লিস্ট চেক করো তুমি। দেখেছ বিগত কয়েকদিনে কয়টা কল দিয়েছি? কেন কল দিবেন আপনি আমায়? নিজের রুড় গলায় নিজেই সচকিত হল প্রিয়তা। এর আগে নিজেকে বাওভা দিলেও এখন তাকে কিছু বলাতে নিজেরই কষ্ট লাগে। তবুও নিজের প্রতিমূর্তি বহাল রাখল সে, বলল, যদি ভেবে থাকেন সে সেদিনকার বিকেলে আপনার বাবার কথার জন্য আমায় এক্সপ্লেনেশন দেওয়া উচিত, তাহলে ভুল ভাবছেন। যেখানে আমার পরিবার বিয়ের সময় আর বিয়ে স্থগিত রাখার সময় এ দু মুহূর্তেই আমার মতো নিল না, সেদিকে আমার মতো তুচ্ছ একজনের কাছে আপনার সাফাই না দিলেও চলবে। রোদ্দুরের শেষ রশ্মিটা আছড়ে পড়ছে ট্যাক্সির ভেতর। কাচ নামিয়ে রাখায় শোষো করে এসে হানা দিতে থাকল শীতল, স্নিগ্ধ বাতাস। অভি পুরোপুরি মাথা ঘুরিয়ে অবলোকন করল প্রিয়তাকে। প্রিয়তার ভঙ্গি রিজু, মুখ নত। আর সেই নত মুখের ব্যর্থভাবে লুকানো চোখজোড়ায় চিকচিক করছে বিন্দু বিন্দু পানি। কোনোভাবেই সেটা সে যেন আড়াল করতে পারেনি। প্রিয়তাকে কাঁদতে দেখেনি অভি, কখনোই না। আর আজ তার চোখে যখন অশ্রু হাতছানি দিল তা যেন বিদ্ধ করল অভিকে। সামনে ট্যাক্সি চালক নিজের আনন্দেই গাড়ি চালাচ্ছে। রিকশা চালক আর ট্যাক্সি ড্রাইভার এ দু জাতির মানুষের মাঝেই কোনো ভাবান্তর হওয়ার বৈশিষ্ট্য নেই। তাদের পেছনে অজস্র মানুষ বসে বৈচিত্র্যময় নানা কথা বলে। শুরুতে তাদের আগ্রহ থাকলেও পরে তারা আগ্রহ হারায়, গাড়ি চালায় আস্ত রক্তমাংসে গড়া রোবটের মতো করে। অভি তাই আর কোনো দ্বিধা রাখল না, প্রিয়তার দিকে পুনরায় ফিরে সম্ভিত গলায় বলল, তুমি কি কোনোভাবে আমার যাওয়াতে খুশি না প্রিয়তা? সরাসরি প্রশ্ন অভির। প্রিয়তা ভাবতে পারেনি অভি এভাবে সরাসরিই তাকে প্রশ্ন ছুড়বে। তাই কিছুটা অবাক হল। দৃষ্টিপথে নিবন্ধ করে বলল, আমার খুশি অখুশি বেশি গুরুত্ব বহন করে না, গুরুত্ব বহন করে আপনার ক্যারিয়ার, আপনার ইচ্ছে। আর আপনি খুবই ভাগ্যবান যে ইউএসএ থেকে জব অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন। দুদিন বাদে ভার্জিনিয়া চলে যাবেন, আসবেন কয়েক বছর পর। তারপর এর মধ্যে কোনো বিদেশিনীর সাথে সম্পর্কে থাকলেও কেউ বুঝবে না। আর দেশে তো আমি রেডি আছি, এসব ভাবছেন না? অভি যেন স্তব্ধ হয়ে গেল। প্রিয়তা যে ব্যাপারটা এতটা গভীরভাবে নিবে জানলে কখনোই আগাত না সে ওদিকে। জিভ দিয়ে ভিজিয়ে নিল সে তপ্ত ঠোঁট। নিঃশ্বাস আটকে আসছে।
মন খারাপ হলে কি সবারই এমন হয়? অভির তা জানা নেই। অভি ভানিতা করল না, সরাসরিই বলল, আমার যাওয়াতে যদি কোনো আপত্তি থাকে বলো আমায়। আমি তাহলে যাব না, এখানেই আবার নিজের কোনো একটা ঠাঁই খুঁজে নিব। বাঁধ ভাঙল প্রিয়তার। সত্যি সত্যি চোখ দিয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়তে লাগল। অভিকে মাঝে মধ্যে পাষাণ মনে হয়, ভীষণ পাষাণ। ইচ্ছে করে কষ্ট দেয় প্রিয়তাকে। প্রিয়তা চাপা গলায় বলল, আমার আপত্তিকে আপনি যদি এতই গুরুত্ব দিতেন তবে আমায় একটিবার হলেও জানাতেন যে আপনি ইউএসএতে জবের জন্য অ্যাপ্লাই করছেন। অথচ কি করলেন? একসেপ্টেন্স লেটার পাওয়ার পর এসে বললেন ব্যাপারটা আমাদের হাতে। অথচ কেউ কি একটা বারও জানতে চেয়েছিল যে আমি কি চাই, আমার মতামত কি? না, কেউ জানতে চায়নি। সবাই শুধু নিজের ভালোমন্দ ইচ্ছা অনিচ্ছাই আমার ওপর আরোপ করতে লাগল। এখন আপনার কাছে আমার এসব বলে কি লাভ? আমি হলাম কাঠের পুতুল, যে যেভাবে নাচাবে সেভাবেই নাচব। আপনি চলে যেতে চান না? চলে যান, আমি কি চাই না চাই বিন্দুমাত্র ভাবতে হবে না। চিন্তা নেই, আপনাকে ঠকাবো না। তবে আপনি যদি পরিস্থিতির কবলে পড়ে আমায় ঠকান তবে আমি সেটা আমার দুর্ভাগ্য মনে করব। আপনি নির্দ্বিধায় চলে যেতে পারেন কোনো পিছুটান ছাড়া। তারপর প্রিয়তা নীরব। ট্যাক্সি এগোচ্ছে নিজের চলমান ধারায়। প্রথম লান। শুধু শোনা যাচ্ছে ইঞ্জিনের ঘ্যার ঘ্যার শব্দ। অভির কাছে প্রিয়তার প্রতিটা বাক্য ভারী শোনাল। এত ভারী যে সে ভার বইতে পারবে না, বুকে বিদ্ধ করা এক টন স্বরূপ প্রতিটা শব্দ। অভি নির্নিমেষে বলল, সুযোগটা আমার কাছে এসেছিল তোমার সাথে সবকিছু হয়ে ওঠার আগে। তাই তখন অ্যাপ্লাই করেছিলাম। জব অ্যাপ্লাই না, ওখানে মাস তিনেকের একটা ট্রেনিং নিব, তার অ্যাপ্লাই। তবে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়াতে সিজিপিএ দেখে তারাই আমায় অফার করল। তাই ভুল বুঝো না প্রিয়তা, তোমার অভি এতটাও অনুভূতিহীন না যে এভাবেই স্বার্থপরের মতো তার মায়ারানীকে ছেড়ে স্বপ্নরাজ্যে পাড়ি জমাবে। শেষ কথা শুনে কেঁপে উঠল প্রিয়তা। হ্যাঁ, কেঁপে উঠল। অভির মতো গুমোট স্বভাবের মানুষও যে প্রেম নামক অনুভূতিতে কতটা সিক্ত হতে পারে আজ আরও একবার তা ধারণা হল। তার আচার আচরণ সবকিছুতেই মুগ্ধতা। মুহূর্তে মুহূর্তে মুগ্ধ হতে মন চায়। অতঃপর প্রিয়তা নীরবই রইল। কেটে গেল সময়। অভি গেল না প্রিয়তাকে দিয়ে আসতে, বরং নেমে গেল। ড্রাইভারকে বলল দিয়ে আসতে। তারপর আর কোনো কথা হলো না দুজনের। তবে অভির চোখ স্পষ্ট বলে দিল অন্যপন্থা নিবেশে। প্রিয়তাকে নিয়ে আর অনিশ্চয়তায় থাকবে না। সকালটা রোজই সুন্দর হয়। চনমনে রোদ উঠল, সেই সুন্দরটা যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দুদিন জ্বরে জ্বরেই দিন পার হয়েছিল প্রিয়তার। জ্বরটা কেন হলো, কিসের সংস্পর্শে হলো তা সে নিজেও জানে না। বিছানায় শুয়ে শুয়ে জানালা দিয়ে আকাশে মেঘের খেলা দেখত শুধু। মা আসত, একটু খাইয়ে দিত, বাবা আর বড় আব্বু খোঁজখবর নিত এসে, এই ব্যাস। জ্বর কেটেছে গতসকাল। এখন মোটামুটি সুস্থ হলেও আজব এক কারণে কেউ ওকে রুম থেকে বের হতে দিচ্ছে না গতকাল থেকে। নিচে মাঝে মাঝেই শোনা যাচ্ছে হট্টগোল। মানুষদের কথাবার্তা মনে প্রশ্ন আনলেও রুদ্র, অদ্রি আর অরিন মিলে যেসব কথা সাজিয়ে গুছিয়ে শোনাচ্ছে সেগুলো বিশ্বাসযোগ্য না হলেও মেনে নেয়। আজ সকালে উঠে নিজের ঘরে সকল ভাইবোনদের দেখে সে বিস্ময় ছেয়ে গেল। রুদ্র আজ সাদা পাঞ্জাবি পরেছে। বাকি সবারও রমরমা ভাব। প্রিয়তা ভরকে গেল। ঘুম থেকে উঠে এমন দৃশ্য অবাক না হয়ে পারল না। অপ্রস্তুত কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? সব ঠিক আছে তো? অদ্রি কথা না বলে একটা ছোট ব্যাগ রাখল খাটে। ভাবলেশহীনভাবে বলল, এখানে তোর যাবতীয় প্রয়োজনীয় জিনিস আছে। ফ্রেশ হয়ে পড়ে নে। আজ বিয়ে পড়াবে তোর আর অভি ভাইয়ার। নিচে সব আত্মীয় স্বজনরা আছে। জীবনে এতটা বিস্ময়ের শিকার প্রিয়তা কখনো হয়নি আজ যতটা হল। মনে পড়ল দুদিন আগের সেই প্রিয় মানুষটার মুখের অবয়ব। বিয়ে, আর আজ অতিকাঙ্ক্ষিত জিনিস কখনো কি অপ্রত্যাশিতভাবে পাওয়া যায়? চোখমুখ চকচক করছে অদ্রির। স্পষ্ট বোঝা যায় এর পুরো ঘটনাই তার নখদর্পণে। বলে উঠল, তুইও ইউএসএ চলে যাবি রে? খুশিতে আমার নাচতে মন চাচ্ছে। এখন মোবাইল একটু চেক কর। অভি ভাইয়া তোকে কি যেন মেসেজ পাঠিয়েছে। উঠো ছেড়ি, জলদি উঠো। বধূবেশে বসে আছে প্রিয়তা।
তাও খুবই সাধারণ সাজে। একটু আগে প্রিয়তার মা এসে আলমারি থেকে একজোড়া সোনার বালা প্রিয়তার হাতে পরিয়ে দিল। বালাজোড়া প্রিয়তার মরহুম দাদাজান প্রিয়তার হাতে বিয়ের দিন পরিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে বলেছিল। আজ হয়তো সেই কাঙ্ক্ষিত দিন। প্রিয়তা দেখল তার মাকে, চোখে তার চিকচিক করছে পানি। তিনি বললেন, খুব সুন্দর লাগছে তোকে। কারো যেন নজর না পড়ে আমার চাঁদ মেয়েটার ওপর। টুসি রুশি খাটের কোণে চকলেট খাচ্ছে আরামসে। একটু পর পর বারান্দায় দৌড়ে দেখছে বরপক্ষের লোকজন আসছে কিনা। নিচে গিজগিজ করছে মানুষ। বিয়ে ঘটা করে হচ্ছে না, তবে দুদিনের মধ্যেই সব আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে এনেছে এখানে। তাই আয়োজন নেহাত ছোট নয়। প্রিয়তা বলল, মা, এই দুদিনে তোমরা এত সব করলে আর আমায় জানানোর প্রয়োজন বোধ করলে না। চেয়েছিলাম জানাতে, অভি তোকে বলতে দেয়নি। সেদিন রাতে হুট করে ওর বাবা ফোন করল, বলল অভি নাকি তোকে বিয়ে করে যাবে ইউএসএ, আর এ মাসেই তোকে ওর সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। যদি না পারে তবে পরে নিয়ে যাবে, কিন্তু তোকে বিয়ে না করে যাবে না। তোর বাবা বড় আব্বু দুজনকেই একটু অবাক দেখেছিলাম অভির এমন কথায়। তারা জিজ্ঞেস করেছিল এমন হলোটা কি যে অভি এমন কথা বলল। পরে অবশ্য তারা কি বলল কে জানে। তোর বাবাও রাজি হয়ে গেল এমন কথায়। তারপর তো দেখলিই কি হুলস্থুল অবস্থা। প্রিয়তা চুপচাপ শুনে গেল মায়ের কথা। মায়ের ছোট মন অভির এই আচরণ ধরতে না পারলেও প্রিয়তা ঠিকই স্পষ্ট বুঝতে পারল অভির এমন করার কারণ। আরও একবার চোখের সামনে ভেসে উঠল সেদিন শেষ বিকেলে অভির নিবিড় মুখ। শান্ত অথচ অস্থিরতায় রাঙানো সেই চোখের মায়াবী খেলা। হই হুল্লোড় পড়ল নিচে। আগমন হল কাঙ্ক্ষিত লোকবর্গের। প্রিয়তার ডাক পড়বে কিছুক্ষণ পর। ভাবতেই মন ক্রমশ চঞ্চল হয়ে পড়ল। আচ্ছা, প্রিয়তাকে এই বেশে দেখে অভির প্রতিক্রিয়া মোহনীয় হবে তো? হয়তো হবে। অভির কথা ভাবতেই প্রিয়তার মুখে ফুটল আনন্দের হাসি। আকাশ এখন নিকষ আধার, আবহাওয়ায় কেমন যেন গুমোট ভাব। প্রিয়তা এখন বসে আছে অভির সাজানো রুমে। ফুল দিয়ে সুন্দর করে পরিপাটি করা। কিছুক্ষণ আগেই অভির মা এখানে বসিয়ে দিয়ে গিয়েছে ওকে। বিয়ে পড়ানোর পুরো সময়টাই প্রিয়তার কেটে গিয়েছিল ঘোরে। যেন বিশ্বাস হচ্ছিল না পার্থিব কোনো কিছু। কবুল বলার সময় গলায় স্বর কোমল হয়ে এসেছিল। তবে সে পেরেছিল। পরিশেষে তাকিয়েছিল অভির দিকে। সে নিতান্তই চুপচাপ। পাঞ্জাবি পাগড়ি পরা বর্বে সে তাকে যেন লাগছে অতুলনীয়। মুখে প্রশান্তির ছটাক। বিয়ের পর্ব সারার পর মিষ্টি মুখ করা হলো সবার। বিদায় নিয়ে আসার সময় চোখে জমল পানি। ব্যাপারটা এতটা তৎক্ষণাৎ না ঘটলেও পারত, কিন্তু এতে যে লম্বা সময় অপেক্ষা করতে হতো অভির জন্য, তাই সে হু হু করে কাঁদল না। অভি দাঁড়ালো প্রিয়তার বাবার সামনে। বলল, আসি আঙ্কেল। আঙ্কেল না, বাবা বলে ডাকবে। অভি হাসল আলতো। প্রিয়তার বাবা মেয়েকে এলপলক দেখে বলেছিলেন, আমার মেয়েটা কেমন তা তো জানোই। একটু অগোছালো, তবে আগলে রাখতে জানলে খুব সুন্দর করে গড়ে তুলবে তোমাদের সংসার। ওকে সামলে রাখতে পারবে তো? অভি প্রিয়তার মুখের দিকে তাকালো। গায়ে ভারী শাড়ি জড়ানো হলেও তৎক্ষণাৎ প্রস্তুতির জন্য মুখে ভারী সাজ নেই। এতেই নিরুপমা লাগছে তাকে। অভি আশ্বস্ত করল প্রিয়তার বাবাকে। শক্ত করে প্রিয়তার রাঙা হাত আঁকড়ে ধরল। বলল, আপনার অগোছালো মেয়েকে সামলে রাখার দায়িত্ব আমার বাবা। সে এখানে যেভাবে রাজকন্যার মতো থেকেছে, আমার কাছে রানীর মতো থাকবে। আপনি দুশ্চিন্তা করবেন না। অন্যরকম টান ছিল অভির কথায়। প্রিয়তার তা ভালো লাগল। বাবার মুখে প্রশান্তির হাসি। টুসি রুশি কেঁদেছিল খুব। অদ্রি রুদ্রের চোখমুখও কেমন যেন লাল। হাজার হোক ওদের সাথেই তো প্রিয়তার বেড়ে ওঠা। প্রিয়তা জড়িয়ে ধরেছিল দুজনকে। বলেছিল, খবরদার উল্টাপাল্টা কাজ করবি না, দুজনেই দুজনের খেয়াল রাখবি। হয়তো আগের মতো তোদের সাথে সেই মুহূর্তগুলো পাবো না, কিন্তু তোদের সাথে সেই সময়গুলো কখনোই ভুলব না রে। রুদ্র নিজেকে সামলে নিলেও কেঁদে দিল অদ্রি। নাক টেনে বলল, তোকেও আমরা ভালোবাসি প্রিয়। শুন, অভি ভাইয়া রাগারাগি করলে আমায় বলবি। দুলাভাই তো কি হয়েছে? শালার টেংরি ছুটিয়ে ফেলবো যদি আমার জানুর সাথে কিছু করে। ভার্জিনিয়া গিয়ে তাকে মা অর্ডার করে তোকে দ্বিতীয় বিয়ে করাবো।
এর মধ্যেই হেসে ফেলেছিল সে। হঠাৎ দরজা খোলার আওয়াজে ধ্যান কাটল প্রিয়তার। অভি এসে পড়েছে। মুখে শান্ত স্নিগ্ধ ভাব। প্রিয়তা জোরসড় হল। দৃষ্টি নিবন্ধ করল বিছানাতে। অভি হেসে দিল এমন কাজে। এগিয়ে এলো সে। দূরত্ব ঘুচাল। কানের কাছে ফিসফিসিয়ে বলল, এখনো ভয় পাও আমায়? কথা বলার সময় অভির ঠোঁট ছুঁয়ে যাচ্ছিল প্রিয়তার কানের লতি। প্রিয়তা কেঁপে উঠল। মাথা নাড়িয়ে বলল, না। অভি তা দেখে পুনরূপী বলল, এবার খুশি না আমায় কাছে পেয়ে? কত কিছুই তো বলছিলে সেদিন, এখন পার্মানেন্টলি আমি তোমার। এত খুশি সামলে রাখতে পারবে তো? প্রিয়তা হাসফাস করছিল লজ্জায়। প্রেমিক অভি যখন বড় হয়ে এভাবে আবেশী গলায় কথা বলছে তখন একটু হলেও টনক নড়ছিল। অভি উঠল। হাত ধরে প্রিয়তাকে নিয়ে গেল বারান্দায়। রাত নেমেছে। লেন এখন নীরব। আর অভিদের বাসার সবচেয়ে সুন্দর জায়গা হল বাড়ির সামনের চিকন গলিটি। পথের ধারে গাছগুলোতেও ফুল ফুটলে যখন বারান্দা দিয়ে যদি হাতছানি দেওয়া যায় তাহলে হৃদয় হয়ে ওঠে চঞ্চল, জেগে উঠে তা কাছে পাওয়ার তৃষ্ণা। অভি ভাবল এই তো আর কিছুদিন, তারপর এই সুন্দর নগরী ছেড়ে তাদের হয়তো চলে যেতে হবে বহুদূরে, গড়ে তুলবে নতুন সংসার। প্রিয়তা হয়তো একটু টালমাতাল হবে, হিমশিম খাবে ভার্জিনিয়ার নতুন পরিবেশে, তবে ঠিকই তাকে গুছিয়ে নিবে অভি। সে বলল, প্রিয়তা। হুম। আমরা এখান থেকে চলে গেলে তোমার এখানকার কথা মনে পড়বে না? হুম পড়বে। তাই বলে অতীতকে আঁকড়ে রাখা যায়? সেগুলো সবই স্মৃতি। এই দেখুন, আপনাকে বিয়ে করব না বলে কত কি কাণ্ডিনা বাঁধিয়েছিলাম। আর আজ আমি নিজে সজ্ঞানে আপনাকে মেনে নিয়েছি। শেষ কথাটা বলে প্রিয়তা থমকাল। তাকালো অভির দিকে। ছেলেটার চোখে দুষ্টু চাউনি, খেলা করছে অন্য কিছু। কাছে টানল সে। বলল, আমি কিন্তু দেখতে চাই কতটা মেনে নিয়েছ। প্রিয়তার মুখ হয়ে উঠল লাল। গাছে থেকে ফুলের ঘ্রাণ আসছে। সাধারণ, অথচ মাতাল করা সেই ঘ্রাণ। হাওয়ার তালে সাড়া দেওয়া প্রিয়তার শাড়ির আঁচল যখন উড়ে চলল অভি একটু হলেও দুর্বল হল। সে নিজের ঠোঁট নামিয়ে এনে মিশালো সেই তপ্ত ঠোঁটে আচমকা। প্রিয়তা প্রথম দফা থমকে থাকলেও পরে আঁকড়ে ধরল অভির চুল। হঠাৎ সরে গেল। অভির ঠোঁটে আরও এক দফা হাসি এলো প্রিয়তার এমন লালমিশ্রিত মুখের অকৃত্রিম অবয়ব দেখে। হাত বাড়িয়ে বলল, বুকে আসো প্লিজ। আজ রাতটা তোমায় বুকে জড়িয়েই কাটাবো প্রিয়তা। গতকালের ঝড়ো হাওয়ার পর সকালে উঠেছে রোদ। বৃষ্টি না হওয়ার কারণে পুরো পথেই শুকনো পাতার বাহার। আজ শেষ সকাল চট্টগ্রাম। ফ্লাইট আগামীকাল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তাই আজই গাড়ি নিয়ে ঢাকায় রওনা হতে হবে। প্রিয়তা ঘুম থেকে উঠল। মুখ হয়ে আছে তৈলাক্ত। অগোছালো চুলগুলো খোপা বাঁধল। অভির জন্য রাতে ভালোমতো খোপাও করতে পারে না সে। পাশ ফিরল প্রিয়তা। অভিকে দেখে হাসল। সে ঘুমুচ্ছে। চোখ দুটো বন্ধ। গতকাল বন্ধুদের সাথে শহর ছসে বেরিয়ে এসেছে রাত ৩টা নাগাদ। সেই যে কি বকা নুরুল সাহেব। বলে বউ রেখে এখনই রাত দুপুরে ঘুরে বেড়ায়, পররাষ্ট্রে গিয়ে পাখনা গজাবে না তার নিশ্চয়তা কি? অভির মা পরন্ত সামলিয়েছিলেন তার স্বামীকে। অভি ক্লান্ত ছিল। বিছানায় ধপাস করে শুয়ে আহ্লাদী কণ্ঠে বলেছিল, ঘুম আসছে না প্রিয়তা। প্রিয়তা না হেসে পারেনি। এই ছেলে আসলেই রসকহীন। প্রিয়তার কথাই ঠিক। অন্য কেউ হলে সরাসরি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে বলত। আর বিগত ১ মাসে অভি কোনো কিছুই প্রিয়তার কাজ সরাসরি চায়নি, বরং সংকোচ করেছে। এখনও এমন। অভির ঘুমন্ত মুখ দেখে প্রিয়তার এগিয়ে গেল এখন ভাবনা ছেড়ে। তপ্ত নরম কণ্ঠে বলল, এই উঠুন। আজ না চলে যাব? কাজ আছে তো? অভি নড়েচড়ে উঠল, বলল, ঘুম আসছে মা, ঘুমাতে দাও। প্রিয়তা ভ্রু কুচকাল। এই লোকের আসলেই কোনো ঠিক নেই। ধাক্কা দিয়ে বলল, উঠবেন নাকি সত্যি সত্যি আপনার মাকে ডেকে এনে ধমক খেয়ে উঠবেন? অভি উঠল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমার মা তোমার মতো চিটচিটে না যে আজও তার ছেলেকে ধমক দিবে। প্রিয়তা রেগে গেল তৎক্ষণাৎ। উঠে চলে যেতে নিলে তার হাত টেনে তাকে বিছানায় চেপে ধরল অভি, বলল, রাগ টাগ করে লাভ নেই। আমি কিন্তু রাগ ভাঙাবো না বিয়ের আগের মতো,
এখন আমি গোসল করতে গেলাম, তুমি জলদি আমার পাসপোর্ট আর বাকি সব গুছিয়ে নাও। প্রিয়তার বাবা বাড়ির লোকজন এসেছে আজ। দাদি আচার পাঠিয়েছে, ভালো করে তা মুড়িয়ে দিচ্ছে অদ্রি যাতে তেল না পড়ে যায়। প্রিয়তার শাশুড়ি আর প্রিয়তা মিলে বাকি সবকিছু গুছগাছ করছে। তিনি এবার বললেন, শুনো মা, নতুন পরিবেশ, একটু সমস্যা হতে পারে, ওগুলো মানিয়ে নিও কেমন? আমি যতটুকু পারি এখান থেকে তো সব গুছগাছ করেই দিয়েছি, তবু তোমরা দুজন সবেমাত্র বিয়ে করলে সব সামলাতে পারবে কি না কে জানে। কোনো সমস্যা হলে আমায় জানাবে কেমন? আচ্ছা ঠিক আছে। ঘনিয়ে এলো প্রহর। গাড়ি দিয়ে এয়ারপোর্টে দিয়ে আসবে অন্তু ভাইয়া। সে সিটি বাজাচ্ছে আর বলছে, কিরে অভি, আসবি না? দেরি হয়ে যাবে কিন্তু। প্রিয়তা গাড়িতে ওঠার আগে দেখে নিল গোটা পরিবারকে। কান্না আসছে ভীষণ, মাকে জড়িয়ে থাকল সে, সেই সাথে চাচি আর ফুপিকেও। প্রিয়তার বাবা আরও কিছু পরামর্শ দিলেন অভিকে। তারপর অভি বলল, প্রিয়তা চলো। গাড়িতে উঠল তারা। ধীরে ধীরে তারা পেছনে মিলিয়ে গেল। রোদ ক্রমশ নরম হয়ে এসেছে। পাখির কুচকাওয়াজে মুখরিত পরিবেশ জানান দিচ্ছে সময়টা ওদের অন্তিম সময় চট্টগ্রামের। সেই যে ভার্সিটিতে কাটানো মুহূর্ত, নবীনবরণ, মোড়ের ফুচকা, কাটা পাহাড়ের পথ, মেজবানি মাংস, বলাকা লেক, গুড়ের চা, সবই স্মৃতির পাতায় জলজল করবে। অভি হঠাৎ বলল, গাড়ি থামা অন্তু। সে থামালো। অভি বলল, আমি আর প্রিয়তা নামছি একটু, তুই এখানে থাক। অভি তারপর প্রিয়তাকে নিয়ে সেই শিউলি গাছটির সামনে দাঁড়াল। বলল, মনে আছে? হুম। প্রিয়তার মৃদু প্রতিউত্তর। অন্তু তাদের দৃষ্টিসীমা থেকে তখন বাইরে। রোদ গাছের ফাঁকফোকর দিয়ে প্রিয়তার গায়ে যখন পড়ছিল অপার্থিব লাগছিল তাকে। অভি হঠাৎ কোনো কিছু না ভেবে প্রিয়তার পায়ের কাছে বসে একজোড়া পায়েল পরিয়ে দিল। তপ্ত কণ্ঠে বলল, ভেবেছিলাম ভার্জিনিয়ার মাটিতে পা দিয়েই তোমায় পরাব, তবে পারলাম না। এখনই পরিয়ে দেওয়ার ইচ্ছে হল। অভির ঠোঁটের হাসি প্রাণবন্ত। এই ছেলেটাকে ভীষণ ভালোবাসে প্রিয়তা। অভি প্রিয়তার দিকে নিষ্পলক চেয়ে থাকল কিছুক্ষণ, অতঃপর কাছে টেনে নিল। মধ্যকার দূরত্ব সরাল। কোমর বলিষ্ঠ হাতের স্পর্শে কেঁপে উঠল প্রিয়তা। দ্বিধা নিয়ে আশপাশে তাকিয়ে দেখল কেউ নেই। না থাকাটা স্বাভাবিক এখন। তবুও প্রিয়তা নতজানু হল। শুকিয়ে চৌচির হল গলা। অভি কাছে টানলেই বুক দুরুদুরু করে। তাই কোনো কথার সুযোগ না দিয়েই আঁকড়ে ধরল অভিকে। তাল সামলাতে বেগ পেতে হল অভির। হাসিটা আরও প্রশস্ত হল এমন কাজে। রোদ দুর্বল হচ্ছে ক্রমশ। জানান দিচ্ছে দিনের ইতির। হয়তো শীঘ্রই ভার্জিনিয়ার উপত্যকায় নতুনভাবে জীবন শুরু করবে দুজনে। গড়ে তুলবে টোনাটুনির সংসার। প্রিয়তা জড়ানো কণ্ঠে বলল, ছাড়বেন না এবার? না। কেউ দেখে ফেললে?